আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ HSC 27। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? ক্লাসের শুরুতে আমি খুবই দুঃখিত। সাময়িক অসুস্থতার কারণে তোমাদের শনিবারের ক্লাসটা নিতে পারিনি এবং রবিবারের ক্লাসটা পোস্টপোন করে আজকে নিতে হয়েছে। সো এই ডিলেটার জন্য আমি খুবই দুঃখিত এবং হোপফুলি তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছো। পাশাপাশি তোমাদের যে উদ্বেগ আমাকে নিয়ে, আমার সুস্থতা নিয়ে, সেটা আমাকে অনেক পুলকিত করেছে এবং আই ফিল ব্লেসড যে এরকম তোমরা আমাকে নিয়ে ভাবো। থ্যাংক ইউ সো মাচ। এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং দোয়া করবে যাতে সুস্থ থাকি, এরকম হুটহাট ক্লাস যাতে মিস না দিতে হয়। কমেন্টগুলো দেখি। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শনিবার থেকে অনেক অনেক বেটার, এই জন্য তো ক্লাস নিতে আসলাম, তাই না? তোমরা বলো, তোমাদের কি অবস্থা? 3 দিন ধরে কারেন্ট টাইম, ইলেকট্রিসিটি পেইন দিচ্ছে একটু। গ্রীষ্মকালে এমনিতেই ইলেকট্রিসিটির চাহিদা বেশি থাকে, তারপর ওয়ার্ল্ড ওয়াইড ফুয়েল ক্রাইসিস, বিশাল একটা বাজে অবস্থা। আর তোমরা যে এই বাজে অবস্থার মধ্যেও পড়াশোনার চেষ্টা করছো, এটা আনবিলিভেবল। থ্যাংক ইউ। এবং এই যে চেষ্টাটা, এই অ্যাডভার্স কন্ডিশনটাকে উপেক্ষা করে পড়াশোনার চেষ্টাটা, এটাই তোমাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে, এটাই তোমাকে লাইফে কষ্ট করে কিছু গেইন করার যে মেন্টালিটি, সেটা ক্রিয়েট করাবে। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। মাঝে মাঝে হতাশ লাগবে যে পড়তে বসছো, ফ্যানে বাতাসে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট তো 3 ঘন্টা পর আবার হঠাৎ করে আসছে, তো মনে হলো আই হ্যাঁ এখন তো একটু আরামে পড়বো, আবার চলে গেছে ইলেকট্রিসিটি। ইটস পেইনফুল, অ্যাডজাস্ট করা টাফ, আই নো, বাট কি করার, করতে তো হবেই, রাইট? ওকে। আমার কথা শোনা যাচ্ছে না? কথা তো ক্লিয়ার? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? একটু গলাটা ভাঙা ভাঙা এবং কথা আগের মতো এত স্পৃহা নেই বলতে পারছি না, বাট স্টিল আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। ওকে। কি এবার আজকে উপস্থিতি এত কম কেন? আগে শুরু করে দিলাম না, যথাসময় শুরু করলাম, কিন্তু উপস্থিতি কম কেন? নাহলে তো অনেকজন থাকো তোমরা, 700-800 জন। আজকে এত উপস্থিতি কম, 400 জনের মতো। ও, পরীক্ষা চলতেছে, রাইট? আচ্ছা, গ্রেট। আচ্ছা, তোমাদের এয়ার ফাইনালে একটা গাইডলাইন ভিডিও আমি বানাইছি, বুঝছো? যে এয়ার ফাইনালে কি করবা না করবা, এয়ার ফাইনালকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করা উচিত, তখন শিখর ক্লাস করবা নাকি এয়ার ফাইনালে পড়াশোনা করবা। একটা ভিডিও বানাইছি আমি, খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিবো, যাও। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে। অনেক কান্ট্রিতেই হচ্ছে, বুঝছো, ইলেকট্রিসিটি ক্রাইসিস, শুধুমাত্র বাংলাদেশে না। আর স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাকা ডিমেরিটস এইটাই, যে উন্নত দেশগুলোতে একটা সমস্যা হলে এটা একটা বাটারফ্লাই ইফেক্ট হিসেবে আমাদের এখানে প্রবলেমটা পড়ে, এবং তুমি চাও বা না চাও সেই প্রবলেমটা তোমার উপর এসে পড়বেই, এবং সেটার জন্য সাফার তোমাকে করতে হবে, বুঝছো? একটা কথা আছে না যে, মানে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এরকম হচ্ছে আমরা। বাট ওকে, আলহামদুলিল্লাহ, যেরকম আছে ভালো আছি। বোম তো আর পড়তেছে না, তাই না? চিন্তা করো, গাজার দিকে চিন্তা করো, ইরানে চিন্তা করো, বা যুদ্ধ বিধ্বস্ত এরিয়াগুলো চিন্তা করো, সুদানের কথা চিন্তা করো। আলটিমেটলি ওদের এখানে বোম পড়ে, তোমার এখানে কারেন্ট চলে যায়, আমাদের এখানে কারেন্ট চলে যাচ্ছে। ওরা আতঙ্কে থাকে কখন বোমা পড়তেছে, কখন মিসাইল পড়তেছে, বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, তাঁবুতে আছে, তাঁবুর এখানে পড়তেছে। ওর থেকে তো ভালো আছে, অনেক অনেক গুণ ভালো আছে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের থেকেও আরো অনেক আরাম আয়েসে লোকজন আছে, বা একটু নিচের দিকে দেখলে কি নিজের কষ্টটা একটু লাঘব হবে, বুঝছো? এত বেশি হতাশায় কাজ করবে না। সো আমরা একটু হতাশ না হই, আমরা এই জিনিসটা অ্যাডজাস্ট করে নিই, এবং এই জিনিসটা অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি আলহামদুলিল্লাহ বলি, নিজের যে কতটা ব্লেসিংস এর মধ্যে আছে সেটা একটু উপলব্ধি করি, পাশাপাশি যারা কষ্টে আছে তাদের জন্য একটু দোয়া করি বেশি বেশি। ঠিক আছে, কারণ আমরা তো বুঝতে পারছি 1 ঘন্টা কারেন্ট না থাকলে কত সমস্যা। আর অনেক এরিয়া আছে, অনেক দেশ আছে, দিনের পর দিন সব ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয়েড, পানি নাই, খাবার নাই, থাকার মতো জায়গা নাই, তার আশেপাশে বোমা মেরে তার ভাইকে উড়াই দিচ্ছে, মাকে উড়াই দিচ্ছে। ইটস হ্যাপেনিং, ভেরি ক্রুয়েল ওয়ার্ল্ড। কোথায় আপলোড দিবেন? আচ্ছা, আমি দুইটা কাজ করবো, তোমাদের অ্যাপ সেকশনের গাইডলাইনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করবো। আর দেখি ইউটিউবে আপলোড দেওয়া যায় কিনা, আমাদের শিখো ইউটিউব চ্যানেলটাতে। হার্ড পড়াবো, হার্ড পড়াবো। একজন বলছে আমি HSC 26, তুমি এখানে কি করো? জয়নাল আবেদিন। হ্যাঁ, জয়নাল আবেদিন, নামটা চেনা চেনা লাগতেছে। তুমি এখানে কি করো? তোমার তো এগুলো শেষ, এগুলো অনেক ভালো করে পড়ে ফেলছো তুমি।
সামনে পরীক্ষা আছে, নতুন ভর্তি হয়েছি। সামিউল, আচ্ছা সমস্যা নেই, তোমার জন্য গাইডলাইন আছে কি করবা না করবা। আর আমরা দেখি, আমরা প্ল্যান করছি তোমাদের জন্য ইয়ার ফাইনাল সেন্ট্রিক কিছু ক্লাস নিয়ে আসা যায় কিনা, যে যে ক্লাসগুলো বেসিকলি কলেজে প্রশ্ন হয়, কলেজে প্রশ্ন করে এমন টপিক গুলো একটু রিক্যাপ আকারে তোমাদের বোঝায় দেওয়া যায় কিনা শর্টলি, যে ধরো মোটামুটি সব পড়ে ফেলছে, তার একটা রিভিশন হয়ে যাবে, যে আবার ধরো কিছু পড়ানো সে একটা খানিকটা আইডিয়া পাবা। তো এইরকম আমরা কিছু ক্লাস ডিজাইন করার চেষ্টা করছি, আর দোয়া করে যাতে খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসতে পারি তোমাদের সামনে। হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে। ওকে, কমেন্ট অফ করে দিই এখন। এটা করলে অনেক ভালো হয়, এই ভালোর জন্য তো চিন্তা ভাবনা করছি, প্ল্যান করছি, ইনশাল্লাহ ভালো হবে। তোমরা শুধু সাহস হারাবে না, যে পজিশনে থাকো, যে কন্ডিশনেই থাকো না কেন, নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবা, যে কন্ডিশনে থাকো না কেন। ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমার হলে থাকতে কেমন হইতো, বা হোস্টেলে থাকতে, ধরো এমন একটা দিন যেত কোনো দিন পড়াশোনা হয় নাই, বা সারাদিন কোনো পড়াশোনা হয় নাই, কোনো কারণে ব্যস্ত ছিলাম, কোনো কাজ ছিল, কোনো ক্লাবের কাজ ছিল হয়তো, বাট হঠাৎ করে রাতে মনে হয়েছে আজকে সারাদিন পড়াশোনা করতে পারিনি। তোমাদের ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে অনেক হতাশ হয়ে যাও, আজকে সারাদিন পড়তে পারি নাই, ধুর পড়া তো হইলোই না, হতাশায় রাতেও পড়ো না, পরের দিন সকালে পড়ার চেষ্টা করো, তাই না? আচ্ছা, কিন্তু আমি যেটা ভাবতাম, আচ্ছা সারাদিন পড়াশোনা হয় নাই, ডান, এই জিনিস নিয়ে এখন যদি আমি চিন্তা ভাবনা করি, হতাশ হই, রাতে আমার পড়াশোনা হবে না, সো লেটস ফরগেট ইট। এখন যেহেতু আমার মনে হয়েছে রাতে, এখন বাজে ধরো 8টা বা 9টা, আমি 12টায় ঘুমাই, স্টিল আমার হাতে 3 ঘন্টা সময় আছে, আমি 3 ঘন্টা পড়ি, তাহলে এই যে পুরা দিন পড়লাম না, এই পুরা দিন নেগেটিভ সাইড, কিন্তু আমার সেই অংশটুকু আমি খানিকটা পড়েছি, খানিকটা পজিটিভ সাইড নিয়ে আমি ঘুমাইতে যাচ্ছি, আমাকে আলাদা একটা কনফিডেন্স দিবে, হতাশায় নিমজ্জিত হয়ে ঘুমাতে যাচ্ছি না আমি। সো এইভাবে ওর্স্ট পসিবল কন্ডিশনে তোমাকে কিছু একটা বের করতে হবে, কিছু একটা পজিটিভ দিক বের করতে হবে, পজিটিভ দিকের উপর স্ট্রিক্ট থাকতে হবে। এই পজিটিভ জিনিসগুলো যারা বের করে নিয়ে আসতে পারে টাফ কন্ডিশনে, ওরাই দেখবে ভালো করবে। এটা মেন্টালিটি দরকার তোমার, এরকম স্ট্রং মেন্টালিটি দরকার। তোমার সব দিন ভালো যাবে না, দিনের সবটা সময় ভালো যাবে না, আর যখন মনে হবে ভালো যায় নাই, তখন খানিকটা ভালো করার চেষ্টা করতে হবে, এই চেষ্টাটা ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা কি কি পড়ছিলাম একটা অ্যাক্টিভ রিকলিং করি, আমরা কি কি পড়েছিলাম। হৃৎপিণ্ডের গঠন, কার্ডিয়াক পেশি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সময়, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছিলাম, রাইট? এখন আমি একটা কাজ করব, কি কাজ করব, বই দেখে দেখে, তোমাদের বই দেখায় দেখায় তোমাদের রিভিশনটা দেওয়াবো, রিকলটা করাবো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবং ওই যে আমি খানিকটা বলেও ফেলেছিলাম যে কিভাবে কিভাবে রক্ত কোত্থেকে আসতে কোথায় যাচ্ছে, 3D পিকচার দেখে, তাই না? মনে করে দেখো, 3D পিকচারটা দেখাইছিলাম। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে বইটা নেওয়া। কোন বই? যে কোনো জুলজির বই, বাট গাজী আজমল স্যারের বইটা আমি এখানে দেখাবো। সো গাজী আজমল স্যারের বইটা হলে বেটার। বইটা বের করো, বইটা বের করে ভাই গত ক্লাসে যেটা পড়াইছি এটা একবার রিকল করাবো, বই দেখায় দেখায়, তাহলে তোমার জন্য ইজি হবে, বইটাও পড়া হবে, ক্লাসটা করা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই বের করছো? কমেন্টগুলো অন করি। সবাই বইটা বের করছো? ভাই আমার ক্লাসের উদ্দেশ্য একটাই, তোমরা যাতে 100% বুঝতে পারো, এবং ক্লাসের পরে যাতে ক্লাসেই শেষ হয়ে যায়। যেন আমি এক কথা বারবার বলি, অনেক বলি, আমার কষ্ট হইলেও বলি, গলা ফেটে গেলেও বলি, বই দেখাই, স্লাইড দেখাই, নিজের ছবি আঁকার চেষ্টা করি, যদি আমি ছবি আঁকতে পারি না খুব একটা, তোমরা এই নিয়ে ট্রলও করো, যাই হোক, চেষ্টা করি। ওকে, গুড। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করি, কমেন্ট অফ করে দিচ্ছি, আমরা চলে যাই বইয়ে। খেয়াল করে দেখো, মানব হৃৎপিণ্ড, আমরা 3D পিকচার দেখাইছিলাম, কিন্তু 3D গুলো এখন চলে গেছে এখান থেকে, কই যেন চলে গেল আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, সমস্যা নেই, আমরা অন্য 3D দেখাবো। ঠিক আছে, আমরা হৃৎপিণ্ডের অবস্থান পড়েছিলাম, খেয়াল করো হৃৎপিণ্ড কোথায় থাকে। হৃৎপিণ্ড হচ্ছে আমার ডায়াফ্রামের উপরে। কোথায় ভাইয়া? ডায়াফ্রামের উপরে, এই দেখো অবস্থান। এটা একটু রিক্যাপ করে ফেলি। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদের উপরে থাকে, দুই ফুসফুসের মাঝ বরাবর অবস্থান করে। ঠিক আছে, বাম দিকে একটু বেশি বাঁকা থাকে, বাম পাশে একটু বাঁকা থাকে বেশি, অর্থাৎ মাঝ বরাবর অবস্থিত, এরকম ইনক্লাইন থাকে, এরকম তির্যক বরাবর থাকে, সো বাম দিকে একটু বাঁকা হয়ে যায়। এই অংশটা হচ্ছে তোমার বেস, আর এটা হচ্ছে তোমার অ্যাপেক্স। অ্যাপেক্সটা একটু সুচালো হয়, কলার মোচার মতো হয়, আর বেসটা একটু প্রশস্ত হয়, তাই না? আমরা পড়েছিলাম। এবং আমি যদি ইন্টারকোস্টাল পেশি বা আন্ত পরশুকা পেশি যদি বলি, হিসাব করি, তাহলে দ্বিতীয় থেকে পঞ্চম বা ষষ্ঠ পর্যন্ত আমার বিস্তৃতি ছিল, কার? এই হৃৎপিণ্ডের বিস্তৃতি ছিল। তারপরে এখানে কিছু কথাবার্তা তোমার বলা আছে, দেখো এখান থেকে এত কথাগুলো ইম্পর্টেন্ট না, তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4 সপ্তাহ বয়স পর্যন্ত হৃৎপিণ্ডের কোনো অস্তিত্ব থাকে না, আর যখনই 4 সপ্তাহ হয়ে যায় তখন হৃৎস্পন্দন শুরু হয়, হৃৎপিণ্ড
ওটা ফর্মড হয়ে যায়। আর যেটা আলট্রাতে আসতে আরো সময় বেশি লাগে, বুঝছো? এই যে আলট্রাসোনোগ্রাফি করে দেখে না বাচ্চার হৃৎপিণ্ড বিট করছে না করছে, এটা আসতে 5-6 সপ্তাহ চলে যায়। বাট বিটটা কিন্তু শুরু হয়ে যায় চতুর্থ সপ্তাহে। কত? চতুর্থ সপ্তাহে। এটা হচ্ছে এমসিকিউ, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল, বুঝছো? আচ্ছা, এবং আমৃত্যু এই স্পন্দন চলতে থাকে, মরার সময় এটা বন্ধ হয়েছে, স্টপ হয়ে যায়। আচ্ছা, এখানে দেখো কিছু কথাবার্তা 26 মিলিয়ন বা দরকার নাই, এগুলা দরকার নাই। আচ্ছা, এখন এটি একটু পড়ে রাখতে পারো যে পুরুষের হৃৎপিণ্ডের ওজন নারীর হৃৎপিণ্ডের ওজন থেকে একটু বেশি। কতটুকু বেশি? আমরা যদি বলি তিনটা যদি ভাগ করি, ধরো পুরুষের হৃৎপিণ্ড যদি হয় 300 গ্রাম, নারীর হৃৎপিণ্ড হবে 200 গ্রাম, অর্থাৎ পুরুষের হৃৎপিণ্ডের 3/2 হচ্ছে নারীর হৃৎপিণ্ডের ওজন, অর্থাৎ 1/3 ওজন কম থাকে নারীর হৃৎপিণ্ডের। ঠিক আছে, ওকে। দেখো আকার আকৃতি আমরা পড়েছি কলার মোচার মতো বা ত্রিকোণাকার মোচার মতো হবে, ঊর্ধ্বমুখী চওড়া বেস, ঊর্ধ্বমুখী চওড়া বেস, এবং ক্রমশ সরু অ্যাপেক্স যেটা নিম্নমুখী থাকে এবং বাম দিকে ইনক্লাইন থাকে, তাই না? আচ্ছা, এখন তোমার বইয়ে কয়েকটা সেন্টিমিটার তোমাকে ভালো করে পড়তে হবে। এর মধ্যে ধরো ইউরেটারের যে দৈর্ঘ্য সেটা পড়তে হবে, পাশাপাশি কিডনির যে দৈর্ঘ্য প্রস্থ এটা পড়তে হবে, হৃৎপিণ্ডেরটাও একটু পড়ে রাখবা। খুবই ইজি, দেখো দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। 12 এবং 8 মাথায় রাখতে হবে। আবরণ দেখো, এটা আমরা কিন্তু পড়েছিলাম, হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার আছে, এটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটা সেরাস পেরিকার্ডিয়াম। সেরাসের আবার আরো দুইটা লেয়ার, ভিসারাল প্যারাইটাল। ভিসারালটা হৃৎপিণ্ডে গায়ে লেগে থাকে, আর প্যারাইটালটা হচ্ছে ফাইব্রাসের ভেতরের স্তর। এই ভিসারাল প্যারাইটালের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যার নাম কি? পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেসে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ভাই মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো কিন্তু আমি পড়াইছি, আবার রিক্যাপ করাচ্ছি। পেরিকার্ডিয়াল ফ্লুইড, এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কেন দরকার মাই ডিয়ার স্টুডেন্টস? এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা দরকার কেন? কারণ এটা তো একটা স্পেস, একটা ফাঁকা জায়গা, এটা হৃৎপিণ্ডকে প্রসারণের সুযোগ দেয়। এবং যেহেতু প্রসারিত হচ্ছে, এই প্রসারণের সময় হৃৎপিণ্ডের দেয়াল যাতে পেরিকার্ডিয়ামের সাথে ঘষাঘষি না খায়, ঘষতে ব্যথা হবে, প্রবলেম হবে, এবং ঠিক মতো প্রসারিত হবে না, সেই ঘষাঘষি রোধ করার জন্য, ঘর্ষণ থেকে বাঁচানোর জন্য এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে। শুধু কি ভাই ঘর্ষণ থেকে বাঁচাবে না, তাপ, চাপ এবং ঘর্ষণজনিত যাবতীয় আঘাত থেকে রক্ষা করা হচ্ছে পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত পেরিকার্ডিয়াল স্পেসে থাকা পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ। এছাড়া কি করে ভাইয়া? ওই যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তার তো নিজস্ব রক্তবাহিকা নাই, রক্তনালী নাই, সো তার পুষ্টি থেকে পাবে? এই পেরিকার্ডিয়াল ফ্লুইড থেকে সে পুষ্টিটা পায়। তার মানে ওভারঅল হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে সহজসাধ্য করার জন্য, ঘর্ষণ মুক্ত করার জন্য এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা দরকার। স্বাভাবিকভাবে কত থাকে তোমাকে বলি, স্বাভাবিকভাবে থাকে 30 ml, এরকম 30 থেকে 50 ml। এখন আমারে বলো যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকা তো ভালো ভাই, ঘর্ষণ কমবে, তাহলে এখন কারো যদি পেরিকার্ডিয়াল ফ্লুইড বেশি চলে আসে, তাহলে কি বেশি ঘর্ষণ কম হবে এরকম কিছু একটা কিনা? মানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকা বেশি ভালো কিনা বলো তো, কমেন্ট অন করি। যে ভাই বলছেন পেরিকার্ডিয়াল ফ্লুইড তো চাপ থেকে রক্ষা করবে, তাহলে যত বেশি ফ্লুইড থাকবে তত বেশি ভালো, এরকম কিনা কাহিনী বলো তো একটু, কি মনে হয় তোমার? ভালো না, গুড। একজন বলছে ভালো, সে ফাঁদে পড়ে গেছে আমার। ভালো না কেন? ভালো না ভাই, যদি পানি এত বেশি জমে যায় বাইরে, ধরো এটা হৃৎপিণ্ড, এইটা হৃৎপিণ্ড, এইখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে, অল্প থাকলে ভালো, ঘর্ষণে হেল্প করবে, ঘর্ষণ মুক্ত প্রসারণ করবে। বাট এখানে এত বেশি যদি পানি জমে যায়, এই পানির প্রেসারের কারণে যদি আলটিমেটলি হৃৎপিণ্ডের দেয়ালে চাপ লাগে, তখন কি হৃৎপিণ্ড প্রসারিত হতে পারবে? হতে পারবে না। পানি চাইপা রাখবে তাকে, হৃৎপিণ্ড এরকম চুপসে যাবে, তখন কি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ঝামেলা হয়ে যাবে, হার্ট ফেলিউর হতে পারে। এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ না হলে কি আলটিমেটলি হৃৎপিণ্ড রক্ত পাঠাইতে পারবে না, রক্ত পাঠাইতে না পারলে কোষ রক্ত পাবে না, কোষ রক্ত না পাইলে কি হবে? কোষ রক্তের অভাবে, পুষ্টির অভাবে, অক্সিজেন অভাবে মারা যেতে শুরু করবে, তাই না? সো বিপদ। এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, পরে পড়বা। ওকে, হ্যাঁ হৃৎপিণ্ডের চিত্রটা এঁকে দিব, অনেকবার এঁকে দিছি, আবার রাখবো, আবার শিখো, ইউটিউবেও আছে দেখবা, শর্ট সেকশনে গিয়ে 2 মিনিটে বা 3 মিনিটে হৃৎপিণ্ড আঁকার সব টেকনিক, ওটা এঁকে দিব, কোনো সমস্যা নেই। আবার কমেন্ট অফ করে দিই। না, রক্তে ফ্লুইড চলে আসবে জিনিসটা এরকম না, হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হবে না, এটা হচ্ছে মেইন রিজন, বুঝছো? আচ্ছা, প্রাচীর আমরা পড়ে ফেলেছিলাম। প্রাচীরটা কি? 3টা লেয়ারে থাকে প্রাচীর, তাই না? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপি মানে কি? বাহিরে। এখানে কি তোমার, এখানে স্বচ্ছ যোজক টিস্যু এবং চর্বি লেগে থাকবে, মাথায় রাখতে হবে, এই চর্বি দিয়ে প্রশ্ন আসবে। চর্বি হৃৎপিণ্ডের কোন লেয়ারে লেগে থাকে? উত্তর হচ্ছে এপিকার্ডিয়ামে লেগে থাকে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, মায়োকার্ডিয়াম কি ভাইয়া? মায়োকার্ডিয়াম,
মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝখানে স্তর, পড়েছিলাম এখানে কি থাকবে, মায়ো মাসেল থাকবে। কোন মাসেল? হৃৎপিণ্ডের মাসেল। হৃৎপিণ্ডের মাসেল কি? হৃৎপেশি, এক ধরনের অনৈচ্ছিক পেশি, বিশেষ অনৈচ্ছিক পেশি, যার গঠনটা ঐচ্ছিকের মতো হলেও কাজ হচ্ছে সম্পূর্ণ অনৈচ্ছিক। ঠিক আছে মাই স্টুডেন্টস? ওকে। এবং এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটার মেইন দায়ভারটা নেয় হচ্ছে মায়োকার্ডিয়াম। ও সংকোচন প্রসারণের কারণেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। তারপর ভেতরে, ভেতরে মানে কি, এন্ডোকার্ডিয়াম। এটা যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীর অন্তঃস্থ স্তর, মানে সবচেয়ে ভেতরের স্তর, অন্তঃস্থ স্তর। এটা কি করে ভাইয়া? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, যেহেতু ভেতরের প্রাচীর গঠন করবে। খেয়াল করো, হৃৎ কপাটিকা গুলাকে ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। হৃৎপিণ্ডের নিজস্ব রক্তবাহিকা আছে না? আছে। আবার হৃৎপিণ্ডের মধ্যে ফুসফুস থেকে রক্তবাহিকা আসতেছে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলো আছে না? এগুলা কোথায় গিয়ে ঢুকবে? একদম এন্ডোকার্ডিয়ামের সাথে গিয়ে মিলে যাবে, তাতেই না প্রকোষ্ঠের সময় ঢুকতে পারবে। তুমি যদি একদম ভেতরের দেয়ালে না আসো, ভেতরের দেয়ালকে প্রবেশ না করো, ঘরে থেকে ঢুকতে পারবে না। তো ভেতরের দেয়ালটা কোন? এন্ডোকার্ডিয়াম। সো এন্ডোকার্ডিয়ামের সাথে পাইপগুলো, মানে রক্তনালীগুলো লাগানো থাকে, যার ফলে রক্ত আসতে পারে, রক্ত যেতে পারে। ঠিক আছে? ওকে। কার্ডিয়াক পেশি বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, আবার একটু রিক্যাপ করছি, দেখে রাখো। কার্ডিয়াক পেশি বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো যে ভাইয়া এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, অর্থাৎ এটা আমার ইচ্ছাধীন নয়, এটা আমার ইচ্ছাধীন নয়, এটা সৃষ্টিকর্তার ইচ্ছাধীন। যেভাবে সেট করে দিয়েছে, যতদিন সেট করে দিয়েছে, যেভাবে সেট করে দিয়েছে, ঠিক ততদিনই এই যে খাঁচার ভেতর বক্ষপিঞ্জর, বক্ষ খাঁচা, থোরাসিক কেজ, যে অচিন পাখিটা আছে, হৃৎপিণ্ড, ততদিন ঠিক মতো সংকোচন প্রসারণ হবে, ডানা ঝাপটাবে। একসময় যে কখন উড়ে চলে যাবে আমরা টেরও পাবো না, এটা আমাদের ইচ্ছাধীন নয়, অনৈচ্ছিক পেশি। কিন্তু গঠনটা দেখতে একটা ঐচ্ছিক পেশির মতো, যদি ঐচ্ছিক পেশি শাখাবিহীন, কিন্তু হৃৎপেশিটা শাখাযুক্ত। এই দেখো অনেক অনেক শাখা আছে। ঠিক আছে? ওকে। তার পেশিতে আমরা পড়েছিলাম, আমরা কোষের আবরণীকে বলি প্লাজমা লেমা, বা যখন পেশি কোষের আবরণী বলবো তখন বলবো সার্কোলেমা। এই যে দৈর্ঘ্যগুলো আছে না, প্রস্থগুলো, এগুলো কেটে দাও, দেখতে অস্বস্তি লাগে, পারলে কেটে দাও ভাই, এগুলো পড়বো না, বাদ, দেখবো শান্তি লাগতেছে। ওয়াহ, পড়া লাগলো না। আচ্ছা, সার্কোলেমা। খেয়াল করো, এর মধ্যে নিউক্লিয়াস আছে, অবশ্যই আছে। কয়টা ভাই? একটা। ওকে। তারপর দেখো আমরা সাইটোপ্লাজম পড়েছি কোষের ক্ষেত্রে। মাংসপেশির যে কোষ, সেটার নাম হয়ে যাবে সার্কোপ্লাজম। কি প্লাজম? সার্কোপ্লাজম। এখানে কি থাকে দেখো, সুতা থাকবে। কিসের সুতা? মাংসপেশির সুতা, যেটা নাম হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল, এই সুতার কারণেই কি সংকোচন প্রসারণটা ঠিক মতো হয়। এই সুতা না থাকলে সংকোচন প্রসারণ হবে না। ঠিক আছে? এখানে আছে অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন নামক সংকোচন প্রসারণক্ষম মাইক্রোফিলামেন্ট। খেয়াল করে দেখো, তুমি পড়েছিলাম। ওকে। তারপর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম স্টার মার্ক দিয়ে রাখো। দুটি কোষের সংযোগ স্থলে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এই দেখো এই কোষের সংযোগ স্থলে যখন একটা একটা ওভারল্যাপ করে, আমি তোমাকে বুঝাই। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এখন যদি এমন হয় ভাই, এই কোষটা আর এই কোষটা একত্রে লেগে গেছে, তাহলে এই জায়গায় একটা গাঢ় অঞ্চলের তৈরি হইলো না? ওভার রাইটিং হইলো না? হইলো কিনা? হইলো। তখন কি এটা আমরা একটু গাঢ় দেখবো, মোটা দেখবো। তো এরকম দুইটি কোষের সংযোগস্থলে সার্কোলেমা, ওই যে প্লাজমা মেমব্রেন, দুইটার ঝিল্লিগুলা যখন লেগে যায় একত্রে, তখন অনুপ্রস্থ, এই যে প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর একটা চাকতি দেখা যায়। এই চাকতিগুলো কি? চাকতি মানে কি? ডিস্ক। ঠিক আছে? ডিআইএসসি, ডিস্ক। আর ইন্টার, দুইটার মাঝখানে নিবেশিত, ক্যালেটেড, দুইটার মাঝখানে নিবেশিত লেগে থাকে, এটা ইন্টার ক্যালেটেড ডিস্ক। এটা হৃৎপেশির একটা অনন্য বৈশিষ্ট্য। যেমন কোষের অনন্য বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, ঠিক একইভাবে হৃৎপেশির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। রেজিস্ট্যান্স কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। আমার সাথে বলো, হৃৎপেশির অনন্য বৈশিষ্ট্য কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক। এখন কারণ হচ্ছে ভাই, আমি ঐচ্ছিক পেশিতে পাইলাম না, অনিচ্ছিক পেশিতে পাইলাম না, এরা এত কাছাকাছি কেন থাকে? কেন থাকে? তোমার একটা উদাহরণ দিই। ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড একদম পাশাপাশি রুমে থাকো, বা যারা এখন কলেজে পড়তেছো, যেমন আমি নর্ডেম কলেজে পড়াকালীন আমার 4জন ফ্রেন্ড, আমরা এক রুমে থাকতাম, স্কুল ফ্রেন্ড। রুম বড় ছিল মোটামুটি। আচ্ছা, সো আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা হইতো, ধর আমি যখন একটা ম্যাথ পারতাম যেটা ও পারতো না, ডিরেক্টলি কমিউনিকেশন, আরে দোস্ত এটা তো পাইরে ফেলছি, ও এসে বুঝছে চলে যেত। ও
ও পারছে আমি পারি নাই, আমি বুঝে চলে যেতাম। ঠিক আছে, কোনো একটা মেসেজ 4 জনকে আলাদা আলাদা করে দেওয়া লাগতো না, একবার বললেই সবাই শুনে ফেলতো, তাই না? তোমাদের হোস্টেল লাইফ এটা হবে, খুব স্ট্রং কানেকশন থাকে, কম্বিনেশনটা ইজি হয়। কিন্তু এমন যদি হইতো যে ও থাকে রাজশাহী, ও থাকে ধরো অস্ট্রেলিয়া, ঠিক আছে, ও থাকে ধরো আমেরিকা, ও থাকে ধরো ইরান, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় যদি থাকতো, তাহলে কমিউনিকেশন টাফ হইতো না? ডিলে তো হইতো, ফোন দেওয়া লাগতো, ফোন যাইতো, তখন ধরতো, কাহিনী হইতো। এখন এই ডিলে বা যোগাযোগের যাতে দেরি না হয়, বিলম্ব না হয়, এই জন্য আল্লাহ তাআলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক বানায় দিচ্ছে। এখন বলছে ভাইয়া কেন দেরি হওয়া যাবে না, এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, খুব সুন্দর। জীবনটা যে কত সুন্দর, কত সুন্দর করে বানানো হয়েছে তুমি বুঝবাই না। ধরো এটা হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ, ধরো এটা একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, ধরে নাও এটা অ্যাট্রিয়াম। তুমি তো এটা জানো, আমরা গত ক্লাসে তো এটা সুন্দর করে তোমাকে 3D দেখাইছি। অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে, অ্যাট্রিয়াম থেকে রক্তটা কোথায় যাবে? ভেন্ট্রিকলে যাবে। কোথায় যাবে? ভেন্ট্রিকলে যাবে। এখন এই যে এই অ্যাট্রিয়ামের যে কি আছে, মাংসপেশি আছে না, মায়োকার্ডিয়াম আছে না? আছে। এখন ধরো তাদের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, ধরে নিলাম নাই, কোনো সংযোগ নাই, তাহলে কি হবে? তাইলে হবে এইটা থাকবে এটার মতো সংকুচিত হবে, এটা এটার মতো সংকুচিত হবে। তার মানে ধরো যে এই জায়গাটা একটু সংকুচিত হইলো, এই জায়গাটা সংকুচিত হইলো, কিন্তু এই জায়গার সাথে এই জায়গার কোনো কানেকশন নাই, সে কিছু টেরই পাইলো না, খবরই জানলো না, সে তার মতো প্রসারিত হয়ে ফুলে আছে, তার সংকোচন ঘটলো না। আবার এই জায়গায় একটু সংকোচন হইলো, এই জায়গা সংকোচন হইলো না, তাহলে কি হবে দেখো, অ্যাট্রিয়ামের একটা অংশ সংকুচিত হচ্ছে, আর একটা অংশ হচ্ছে না, এই অংশ সংকুচিত হচ্ছে, একটা অংশ হচ্ছে না। তখন কি হবে কাহিনী দেখো, রক্তটা এখানে যখন চাপ খাবে সে এখানে আসবে, যে এখানে তো জায়গা আছেই, আমি এখানে বসে যাই, এখানে চলে যাই। এখানে চাপ খাবে, সে বলে আরে এখানে তো জায়গা আছে, আমি এখানে চলে যাই, অনুপমের মতো জায়গা আছে, এখানে চলে গেল। আচ্ছা, কিন্তু তোমার উদ্দেশ্য কি ছিল? যে অ্যাট্রিয়ামটাকে চাপ দিব, চাপ দিয়ে সেটা ভেন্ট্রিকলে পাঠাবো, তাই না? উদ্দেশ্য কি হয়েছে? নাই। তাহলে ভাই অ্যাট্রিয়ামের মধ্যেই রক্ত খালি এমনি ঘুরবে, ঘূর্ণিপাক খাবে, ঘূর্ণিঝড় হবে, হৃৎপিণ্ডের মধ্যে রক্তের টার্বিউলেন্স হবে, যেটা ভাই আমার কোনো ক্ষেত্রেই লাভ হবে না, বরঞ্চ লস, রক্তই পাবো না। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে, যদি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্তটাকে পাঠাইতে হয়, পুরা অ্যাট্রিয়ামকে একত্রে সংকুচিত হইবে, পুরা জিনিসটা একত্রে সংকুচিত হবে, একত্রে চাপ দিবে, যার ফলে কি সব জায়গায় চাপ আছে, এই চাপের কারণে রক্ত একমুখী ভালভ দিয়ে ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তার মানে একটা তাদের মধ্যে সমন্বয় দরকার, একত্রে কাজ করার জন্য দরকার। এই একত্রে কাজের জন্য, সমন্বয়ের জন্য এই জায়গার পেশির সাথে এই জায়গার পেশি, এই জায়গার পেশি, এই জায়গার পেশি, সবার মধ্যে একটা যোগাযোগ দরকার। এই যোগাযোগটার জন্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক আল্লাহ তাআলা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে দিয়েছেন। দ্যাটস হাউ ইউ আর ডিজাইন। প্রত্যেকটা জিনিসের পারপাস আছে, প্রত্যেকটা জিনিসের। তুমি চিন্তা করো না, আমরা চিন্তা করি না তাই বুঝি না, বাট এই জন্য দেওয়া হয়েছে। এখন ধরো তোমার যদি এইখানে ফাংশনাল সেন্সেশন দিয়ে দিত ইন্টারক্যালেটেড ডিস্ক, তুমি এইটা সংকুচিত করছো, তোমার হাত সংকুচিত হয়ে গেছে, তখন আঙ্গুল সংকুচিত হয়ে যেত, একসাথে সব সংকুচিত। তুমি পা হাঁটতে গেছো, তুমি বসে যেতা, সব একসাথে সংকুচিত হয়ে যেত, বিরাট বিপদ হইতো ঐচ্ছিক পেশিতে। আবার ধরো অনিচ্ছিক পেশিতে যদি হইতো ফাংশন সেন্সেশন, তখন তোমার অন্য নয়তে সংকুচন, তোমার পায়ুতে সংকুচন হয়ে গেছে, খাবারটা যাবে কই একসাথে, বিপদ হয়ে যেত। সো ওইসব জায়গায় ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না। কোন জায়গায় থাকে? যে জায়গায় দরকার। কোন জায়গায় দরকার? হৃৎপিণ্ডিতে দরকার, অ্যাট্রিয়ামে দরকার, ভেন্ট্রিকলে দরকার। এই জন্য এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কেন? যাতে কার্যগত একটা মেলবন্ধন থাকে, যেটাকে আমরা ফাংশনাল সিনসাইশিয়াম বলি। সিনসাইশিয়াম মানে একত্ব, একীভূত অবস্থা। ফাংশনাল কার্যগত একীভূত অবস্থা যাতে ক্রিয়েট করা যায়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি খুব আস্তে ধীরে কথাবার্তা বলছি অন্যান্য ক্লাসের তুলনায়, অন্য দিনের তুলনায়, বাট তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, বোধগম্য হচ্ছে কিনা, এফোর্টলেসলি বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আবার চলে যাই কোথায়। তো এই জন্য তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যেটা একটা ফাংশনাল সিনসাইশিয়াম দেয়। কি দেয়? ফাংশনাল সিনসাইশিয়াম। লিখে রাখো, ফাংশনাল, বই লিখে রাখো, ফাংশনাল
CHYQM, ফাংশনাল সিনসাইশিয়াম। ঠিক আছে, আচ্ছা। তারপর একটা দেখো, তোমার ধরো তুমি অনেকক্ষণ এক্সারসাইজ করলা, হঠাৎ করে তোমার টায়ার্ড লাগছে, দূর হাত নাড়াবো না। হৃৎপিণ্ডে যদি এরকম বলে বসে যে অনেক সংকোচন প্রসারণ করছে, আজকে আর রাত কয়টা বাজে, এই 9:30টার পর থেকে আমি সংকোচন প্রসারণ করবো না, আধা ঘন্টা রেস্ট, যা হবার হবে। কি হবে আধা ঘন্টা পর? শেষ। তার মানে হৃৎপিণ্ডকে টায়ার্ড হওয়া যাবে না, ওর এরকম সংকোচন প্রসারণ, ছন্দময় সংকোচন প্রসারণ চলতেই হবে, চলতে হবে, চলতে হবে। ও বা টায়ার্ড হয়ে বসে থাকলে হবে না, তাই না? এই জন্য হৃৎপিণ্ডে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে, হৃৎপিণ্ডের মাসেলের কি স্পেশাল ক্যারেক্টারিস্টিক খেয়াল করো। তার রেস্টিং পিরিয়ড আছে, তার রেস্টিং পিরিয়ড আছে। রেস্টিং পিরিয়ড আমি তোমাকে বলি যে ভাই আমি 5 মিনিট পড়ছি, আগে আমি 10 সেকেন্ড আমি পড়বো না, একদম ধ্যানে বসে থাকবো। এখন আমার যত টেনশনই থাকুক, আপনি যতই বলেন আমি পড়বো না। তাই দেখো তুমি 5 মিনিট বা 25 মিনিট পড়েছো, 10 সেকেন্ড 30 সেকেন্ড রেস্ট নিচ্ছ, একদম পিওরলি রেস্ট, দেখবা তোমার মধ্যে একটা রিজুমিনেশন কাজ করছে, তুমি আবার পরের 25 মিনিট তুমি পড়ার সুযোগ পাচ্ছ, ক্লান্তি লাগতেছে না। বা ধরো তুমি 4 ঘন্টা পড়তে একটু ক্লান্তি লাগবে, ইটস নর্মাল। সো হৃৎপিণ্ডের ক্ষেত্রে, হৃৎপিণ্ডে যে মাংসপেশিগুলো আছে তারা সংকোচন প্রসারণের মাঝে একটা খুবই ক্ষুদ্র সময়, আবার এত বেশি সময় না, খুবই ক্ষুদ্র সময় থাকে যে তার মধ্যে যত ইম্পালস, যত উদ্দীপনা আসুক না কেন সে সংকোচন প্রসারিত হয় না, যেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি মানে কি? গুতা দিয়ে কোনো কাজ করানো যাচ্ছে না, নিঃসারণ কাল। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের ওই সময় কি করে, সে যে এনার্জি লস করছিল সেই এনার্জিটা ফিরায় নেয়, সেই এনার্জিটা ফিরায় নেয়। এভাবে সে কাজ করছে, কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলছে, এনার্জিটা ফিরায় পাচ্ছে। আলটিমেটলি সে কখনোই ক্লান্ত হচ্ছে না, লং টাইমের জন্য বন্ধ হয়ে যাচ্ছে না, যদি না তার মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, কোনো হৃৎপিণ্ডের নালী ব্লক হয়ে যায় বা মানুষ মারা না যায়। ঠিক আছে, ওকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ আমরা পড়েছিলাম, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ আমরা খুব ভালো করে দেখেছিলাম, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? চলো আমরা এখানে আবার একটু রিক্যাপ করি। বইয়ে দাগায় ফেলো। এই বই দাগাচ্ছ কিনা তোমরা? বই দাগাচ্ছ বা বই দেখে বুঝতে পারতেছো? ওকে, গুড। কাউন্ট অফ। ওকে, গুড। আমরা ক্লাসেই পড়াশোনা শেষ করব, ভাইয়ের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার টেনশন কোনো কারণই নেই, তুমি হচ্ছে নির্দ্বিধায় নির্ভয়ে টেনশন মুক্ত হয়ে ভাইয়ের কথাগুলো শুনবা, যেগুলো বলে সেগুলো মানবা, দ্যাটস অল। আর সব টেনশন আমার। ওকে, এখন চলো সব প্রকোষ্ঠ আমরা পড়েছি, আমাদের 4টা চেম্বার ওইদিন দেখাইছিও, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। ঠিক আছে, কয় প্রকোষ্ঠ ভাইয়া? 4 প্রকোষ্ঠ। ওকে, 2টা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর 2টা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। 2টা অ্যাট্রিয়াম বা 2টা অলিন্দ, আর 2টা ভেন্ট্রিকল বা 2টা নিলয়, এই হচ্ছে তোমার 4টা প্রকোষ্ঠ। আর যদি ডান পাশ বাম পাশ বলি, ডান পাশে 2টা প্রকোষ্ঠ, বাম পাশে 2টা প্রকোষ্ঠ। ডান পাশে হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা দরজা থাকবে, সেই দরজাটা হচ্ছে কপাটিকা। কি কপাটিকা? কপাটিকা। আমরা গত ক্লাসে 3D দেখাইছিলাম যে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে তার 3টা পাতা থাকে, জন্য তার নাম ট্রাইকাসপিড কপাটিকা বা ডান এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। যেহেতু অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে আছে, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। কোন পাশের? ডান। যেহেতু 3টা পাতা এই জন্য ট্রাইকাসপিড কপাটিকা। খেয়াল করে দেখো, এই কপাটিকা গুলা টানা দেওয়ার জন্য সুতাগুলা দেখছো না, এগুলা কি? কর্ডি টেন্ডিনি। এগুলা কি ভাইয়া? কর্ডি টেন্ডিনি। এই দেখো টানা দেওয়ার জন্য টেন্ডিনি টেনে রাখছে। ঠিক আছে, অনেক সময় দেখবো দরজাতে এসি থাকলে রুমের মধ্যে দরজার উপরে কি যেন একটা লাগায়, যাতে দরজা খুব জোরে না লাগে, আবার খুব জোরে না খোলা যায়, যাতে খুব আস্তে আস্তে খোলে, আস্তে আস্তে বন্ধ হয়। এই টানা দেওয়ার কাজ হচ্ছে এটা।
আবার এই যে দেখো পিলারের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এই যে পিলারের মতো যার সাথে সুতাগুলো লাগায় রাখছে, এগুলাকে বলা হয় কলামনি কার্নি। আর এই যে মাসেল গুলা, এগুলো হচ্ছে তোমার প্যাপিলারি মাসেল, প্যাপিলারি মাসেল এরকম ঢেউ ঢেউয়ের মতো, ঠিক আছে। ওকে, আচ্ছা। আবার বাম পাশে দেখো, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, সেম। এট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে একটা দরজা থাকবে, মানে কপাটিকা থাকবে, যেটা একমুখী, সবসময় একমুখী, মাথায় রাখবে। ভালভ বা কপাটিকা গুলো একমুখী, দ্বিমুখী গুলোর সমস্যা। আচ্ছা, তো এদের মধ্যে নাম হবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, কমন নাম, যেহেতু বাম পাশে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এইখানে ভাই আবার দুইটা পাতার মতো জিনিস, কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুই মানে কি? বাই। দুই মানে কি? বাই। সো বাই কাস্পিড কপাটিকা, এটার অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, বা মিট্রালও বলে, মাইট্রাল কপাটিকা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, মাইট্রাল কপাটিকা। আমার সাথে সাথে বলো, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাম অলিন্দ নিলয় কপাটিকা, যার অপর নাম বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে দরজা থাকবে, একমুখী দরজা, ভালভ কপাটিকা, ডান অলিন্দ নিলয় কপাটিকা বা ট্রাইকাস্পিড কপাটিকা। আচ্ছা, আবার ভাইয়া এই যে ডান বাম আলাদা করছেন, ওদের মধ্যে একটা ব্যারিকেড দিবেন না? আমার দিতে হবে না, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই ডান অলিন্দ এবং বাম অলিন্দকে আলাদা করার জন্য ওদের মাঝখানে একটা দেয়াল আছে, এই যে ওদের মাঝখানে দেয়াল, প্রাচীর, এটা বলা হচ্ছে আন্ত অলিন্দ প্রাচীর। কি? আন্ত অলিন্দ প্রাচীর। দুইটা অলিন্দের মাঝখানে, দুইটা স্কুলের মাঝখানে কি আন্ত স্কুল প্রতিযোগিতা, সো দুইটা অলিন্দের মাঝখানে থাকে আন্ত অলিন্দ প্রাচীর, একদম সিল করা। নাহলে কি হতো, এটি অলিন্দ যখন চাপ দিত এখানে চলে যেত, এই অলিন্দ যখন চাপ দিত এখানে চলে যেত, অ্যাবনর্মাল একটা মিক্সচার হয়ে যেত ব্লাডের সাথে, ছেঁড়া পেরা অবস্থা, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড অক্সিজেনের সাথে মিলে যেত, বিশাল একটা ঝামেলা হয়ে যেত, তাই না? তো এরকম ঝামেলা কিন্তু কনজেনিটালি, মানে জন্মগতভাবে হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এটা কি বললাম ভাইয়া? কি বললাম? এত কঠিন নাম? কঠিন না, সোজা। অ্যাট্রিয়া, অ্যাট্রিয়া না অ্যাট্রিয়া, এর সেপারেট করছে না, দুইটা অ্যাট্রিয়ামকে সেপারেট করার জন্য কি একটা দেয়াল দিয়েছো তুমি, সেপারেট করছো। এই সেপারেট করার যে আমরা বলি, এটা বলে সেপ্টা বলি। কি বলি? সেপ্টা। বায়োলজিতে যে অংশটুকু একটা থেকে আরেকটাকে সেপারেট করে, এটার নাম হচ্ছে সেপ্টা। এই যে সেপ্টা, সেপ্টা কি ভাইয়া? সেপ্টা। যেহেতু দুইটা অ্যাট্রিয়ামকে আলাদা করছে, সেপারেট করছে, এই জন্য আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাম বা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। আন্ত অলিন্দ ব্যবধায়ক, ব্যবধান ক্রিয়েট করছে। কঠিন লাগছে? কঠিন না, মানে আলাদা করতেছে ভাই, ভাগ করতেছে। আন্ত অলিন্দ পর্দা বলো, যাই বলো, অনেকের ক্ষেত্রে এই পর্দার মধ্যে ডিফেক্ট থাকে, ফুটা থাকে, তখন কি হয় দেখো তো, কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড এখানে চলে যাবে, এখান থেকে এখানে চলে আসবে, তখন ঝামেলা হয়। ঠিক আছে, সো দুইটা অলিন্দকে আলাদা করে রাখে কি আন্ত অলিন্দ পর্দা। আবারও বলো, আন্ত অলিন্দ পর্দা। আবার ভাই অলিন্দকে আলাদা করলেন, ভেন্ট্রিকল কি আলাদা থাকবে না? ওরা কি একসাথে থাকবে না? ডান বাম আলাদা করা আছে। কিভাবে আলাদা করা থাকবে? পর্দা দিয়ে বা সেপ্টাম দিয়ে। তাহলে এটার নাম কি হবে ভাইয়া? আন্ত নিলয় পর্দা। এই যে এই জিনিসটা হচ্ছে আন্ত নিলয় ব্যবধায়ক বা আন্ত নিলয় দেয়াল বা আন্ত নিলয় পর্দা, ইন্টার ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। আচ্ছা, সো এই তোমার চারটা প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ কিভাবে কি আলাদা করা থাকে সেই কাহিনী। এখন আরেকটু জিনিস বলতে হবে, ভাই চারটা প্রকোষ্ঠ বলছেন, এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে? সবগুলো গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু কোনটার ওয়ার্কলোড বেশি? মাথায় রাখবে, ডান এট্রিয়ামে রক্ত আসে, ওর তেমন কাজ নাই, রক্তটা নিবে, নিয়ে জাস্ট ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে। কোন ভেন্ট্রিকল? ডান ভেন্ট্রিকল। তারপর ডান ভেন্ট্রিকল ব্লাডটা নেওয়ার পর সে তো ধরে বসে থাকবে না, তার এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত বানাইতে হবে। এই অক্সিজেন যুক্ত বানাতে হলে তাই কোথায় পাঠাতে হবে? ফুসফুসে পাঠাতে হবে। কারণ আমি কি করি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবাই আমার সাথে নাও, কোথায় নিয়েছো? ফুসফুসে নিয়েছো। কেন নেওয়ালাম জানো? জোরে জোরে যখন শ্বাস নিবা, ডিপ ব্রিদিং করবা, তখন একটু রিল্যাক্স লাগবে, তাই না?
তো যখন প্রেশার ফিল করবে কি জানো, ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফ্রি কিকারই কি বড় শ্বাস নেয় না, তারপরে গোল দিয়ে সিউ। সো তুমি এরকম বড় শ্বাস নিয়ে নিবা, রিল্যাক্সেশন হবে। আচ্ছা, সো ফুসফুসে আমাদের অক্সিজেন ভরপুর করছি, তাহলে আমার যদি অক্সিজেন পেতে হয় কোথায় যেতে হবে? ফুসফুসে যেতে হবে। সো ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে সে ফুসফুসে পাঠায়। ফুসফুসে পাঠানো রক্তবাহিকাগুলোকে আমরা কি বলবো? ফুসফুসীয়। যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে, হৃৎপিণ্ড থেকে বের হলে আমরা কি বলেছিলাম গত ক্লাসে, যেসব রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে বের হবে তারা হচ্ছে ধমনী। যেসব রক্তবাহিকা হৃৎপিণ্ডে প্রবেশ করবে, আবারও বলছি, হৃৎপিণ্ডে প্রবেশ করবে তারা হচ্ছে শিরা। তো এটা হচ্ছে ফুসফুসে ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠাবে। এখন আমরা তো পড়ছি ভাই, হৃৎপিণ্ড থাকে এইখানে, ফুসফুস থাকবে এই যে এই জায়গায়, ফুসফুস যাবে এই জায়গায়, জাস্ট এখানে একটা ফুসফুস, এখানে একটা ফুসফুস, ধরো এখানে একটা ফুসফুস, এখানে একটা ফুসফুস, তো খুব একটা দূরে না ভাই, কাছাকাছি সে রক্ত পাঠাচ্ছে। আচ্ছা, কাছাকাছি পাঠাচ্ছে, কিন্তু ডান এট্রিয়াম থেকে দূরে পাঠাচ্ছে অবশ্যই। তাহলে ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলে বেশি জোরে চাপ দিতে হয়, বেশি কাজ করতে হয়। তোমরা ওয়ার্কআউট করছো, যারা বেশি বেশি ওয়ার্কআউট করে তাদের কি মাসেলটা বেশি হাইপারট্রফি থাকে, ফোলা থাকে বেশি, আমার নাই, ঠিক আছে। আচ্ছা, সো এই জন্য অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের যে প্রাচীর দেয়ালটা একটু মোটা হয়, কারণ তার বেশি কন্ট্রাকশন হইতে হয়, ঠিক আছে। আচ্ছা, মানলাম। তার বাম এট্রিয়াম ভাই সেম ভাই, ফুসফুস থেকে রক্ত সে কালেক্টই করবে, আর তো কিছু করবে না, কালেক্ট করে আবার বাম ভেন্ট্রিকলকে দিয়ে দিবে। কিন্তু ভাই বাম ভেন্ট্রিকল দেখো মাংসপেশিটা কত মোটা, দেয়ালটা কেন একটু খেয়াল করে দেখো, বাম ভেন্ট্রিকল থেকে কোথায় রক্ত যায়? এই যে অক্সিজেন যুক্ত রক্ত আসছে, বাম ভেন্ট্রিকলের মহা গুরু দায়িত্ব পড়ে যায়। তার দায়িত্ব হচ্ছে মহাধমনী দিয়ে সারা বডিতে রক্তকে পাঠানো, তোমার এই আঙুলের মাথায় পাঠানো, তোমার পায়ের তলায় পাঠানো, ঠিক আছে, তোমার মাথায় পাঠানো, সব জায়গায় পাঠাইতে হবে তাকে। তাহলে তার কি কম কাজ করলে হবে? সে কি ফুসফুসে পাঠাচ্ছে না, সারা জায়গায় পাঠাচ্ছে, ফুসফুসেও পাঠাচ্ছে, ফুসফুসে ধমনী আছে রাইট, বা ফুসফুসীয় শিরাও আছে, সবকিছু আছে, কারণ এই যে অ্যাওর্টা থেকে ফুসফুসে নিজস্ব আছে না, আছে, তো সব জায়গায় সে পাঠাচ্ছে ভাই। তো মহা কাজ তার, অনেক জোরে তাকে চাপ দিতে হবে, অনেক জোরে চাপ না দিলে বেশি দূরে যাবে না, সে রক্ত আটকে যাবে, এই প্রেশারটা তাকে মেনটেন করতে হবে। তাহলে কি তার কাজ অনেক বেশি, তার মাসেলও অনেক বেশি থাকে। এই জন্য বাম ভেন্ট্রিকলের যে প্রাচীর এটা সবার থেকে পুরো থাকে। তাহলে আমরা কি দাঁড়াইলো ভাইয়া, এতক্ষণ কাহিনী কেন বললেন? অ্যাট্রিয়াম থেকে অলিন্দের প্রাচীরের পুরুত্ব বা দেয়ালটা মোটা, অ্যাট্রিয়াম থেকে নিলয়ের দেয়ালটা মোটা হয়, অ্যাট্রিয়াম অলিন্দ সেম জিনিস, অ্যাট্রিয়াম থেকে নিলয়ের দেয়াল মোটা হয়, কারণ কি কাজ বেশি। আর এই দুই নিলয়ের মধ্যে বাম নিলয় যেটা আছে, বাম ভেন্ট্রিকল, তার প্রাচীর সব থেকে মোটা, প্রায় 3 গুণ বেশি মোটা। কেন? উত্তর তুমি জানো, কাজ বেশি করতে হয়, তাকে রক্ত সারা বডিতে একটা স্পেসিফিক প্রেসারে পাঠাতে হয়। এই তোমরা কি বুঝতেছো না? ঘুমায় যাচ্ছ দেখি তো, টায়ার্ড হয়ে যাচ্ছি, খুবই প্যারা লাগতেছে। একজন বলছে ভাইয়া ঘুম ধরতেছে, এই ঘুম ধরলে তুমি দাঁড়াও, দাঁড়ায় ওই যে কিছু ইয়া দেখো না, কি বলে ওই যে একটা ভিডিও দেখলো ওই দিন, সরি, লাফায় লাফায় জৈব রসায়ন পড়াচ্ছে, বুঝছো, তো তুমি এরকম লাফায় লাফায় পড়তে থাকো। ব্রেক, ক্লাস মাত্র শুরু করলাম, ব্রেক চাই। হ্যাঁ আরেকবার বলবো, কোনো সমস্যা নেই, কথা শোনো জাস্ট। ওকে, কমেন্ট অফ। ওকে, তাহলে আমাদের মোটামুটি প্রকোষ্ঠনে একটা আইডিয়া হলো, প্রকোষ্ঠনে একটা আইডিয়া হলো, এই জিনিসগুলো নিয়ে আইডিয়া হলো। আচ্ছা, এখন আমরা একটু এই জিনিসটাই, এই যে দুইটা জিনিস ছবি একে এখন পড়ায় দিই তোমাকে। এই দেখো এই জিনিস কিন্তু পড়ে ফেলছি আমি, কোথায় কোন কপাটিকা থাকে আবার পড়ায় দিচ্ছি, এটা পড়ানোর পর ছবিটা এঁকে দিচ্ছি। দেখো আমরা বললাম ভাই বাই কাসপিড বা মাইট্রাল, বাই মানে হচ্ছে দুই, কাস্প মানে হচ্ছে পাতা, দ্বিপত্রী কপাটিকা কই থাকবে?
বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলে থাকলো। কি করবে? বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রবাহে সে নিয়ন্ত্রণ রাখবে। দরজার কাজেই তো এটা, কে প্রবেশ করবে কে বের হবে নিয়ন্ত্রণ রাখা। ট্রাইকাসপিড, তিনটা কাস্প বা ত্রিপত্রী কপাটিকা কই থাকবে? বলেছিলাম ট্রাই ডান দিকে থাকবে, টিরি ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে। এবং এটাকে তুমি ট্যাগ করে রাখো তো ভাই, মানে একদম ট্যাগড করে রাখো। এটা এত ইম্পর্টেন্ট যে অ্যাডমিশন টেস্ট, বোর্ড পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, কলেজ পরীক্ষা, কপাটিকা থেকে প্রশ্ন আসবে না এমন হতে পারে না ইনশাল্লাহ। এত ইম্পর্টেন্ট। তিনটা ঝিল্লিময় কপাটিকা কি করবে? ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করবে। অ্যাওর্টিক সেমি লুনার, সেমি মানে কি অর্ধ, লুনার মানে কি চাঁদ, চাঁদ রিলেটেড যে কোনো কিছুকে বলা হয় লুনার, ঠিক আছে? তো যেহেতু অর্ধ চন্দ্রাকৃতি এই জন্য তো সেমি লুনার। আর যেহেতু অ্যাওয়ার্টা মানে মহাধমনী, কি এই যে বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে যে অ্যাওয়ার্টা আছে এই সংযোগস্থলে থাকে, এই সংযোগস্থলে থাকে, এই জন্য বলা হয়েছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। কোথায়? বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টার সংযোগস্থলে, মহাধমনীর সংযোগস্থলে। আচ্ছা, পালমোনারি নাম থেকে বুঝে ফেলছো ভাইয়া, যখন হৃৎপিণ্ড থেকে পালমোনারি আর্টারি দিয়ে, কি দিয়ে, এই যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, তখন এই জায়গায় দেখা একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে যার নাম পালমোনারি কপাটিকা, যেটা থাকে ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে। কি করে ভাইয়া? ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর রক্ত প্রবাহের নিয়ন্ত্রণ, কতটুকু যাবে কতটুকু যাবে না, ঠিক আছে, কখন বন্ধ হবে কখন খুলবে। ওকে, এইখানে দেখো তোমাদের দাঁত ভেঙে যাবে মনে হয় এটা পড়তে পড়তে। থেবেশিয়ান বা করোনারি কপাটিকা, এইটা কি জিনিস ভাই? থেবেশিয়ান বা করোনারি কপাটিকা। করোনারি এটা কি মনে রাখবে জানো? ধরো লাস্টের কথাটা খেয়াল কর, নারী, ছেলেরা যারা আছো বা মেয়েরা যারা আছো, একজন কমন নারী আমাদের হৃৎপিণ্ডে বা হৃদয়ে আজীবন থাকে, তিনি হচ্ছে আমাদের মা। আজীবন, ছেলে হোক মা হোক মেয়ে হোক, হোয়াট এভার ইট ইজ। সে যে করোনারি দিয়ে মাথায় রাখবা, নারী, এটা হচ্ছে হৃৎপিণ্ডের জিনিস, বুঝছো? সো হৃৎপিণ্ডের যে সংযোগস্থল বা হৃৎপিণ্ডের যে সার্কুলেশন, সংবহন, এই যাবতীয় যা কিছু আছে সব হচ্ছে করোনারি, করোনারি শিরা, করোনারি ধমনী, ঠিক আছে? আর হৃৎপিণ্ডের কোষ আছে না? কোষ আছে। কোষ থাকলে কোষ কি শক্তি উৎপন্ন করবে? করবে। তোমরা পড়েছো শক্তি উৎপন্ন করার ফলে একটা উপজাত দ্রব্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড কি ভালো? উত্তর হচ্ছে না ভাইয়া, ভালো না। এই জন্য তো আমরা নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিই, তাই না? ঠিক একইভাবে হৃৎপিণ্ডের যে কাজের ফলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড গুলা কোথায়? রক্তের মাধ্যমে তোমার হৃৎপিণ্ডে আনতে হবে, কারণ হৃৎপিণ্ডে না আনলে তো তুমি ফুসফুসে নিতে পারবা না। এইটা তো তোমার মেইন পাম্প মেশিন, গেটওয়ে। তাই হৃৎপিণ্ডে নিজস্ব সার্কুলেশন আছে, নিজস্ব শিরাতন্ত্র আছে, ধমনীতন্ত্র আছে, যাদেরকে আমরা বলি করোনারি শিরাতন্ত্র, করোনারি ধমনীতন্ত্র। আচ্ছা, এই জন্য দেখো হৃৎপিণ্ডে যে শিরাসমূহ আছে তারা একটা জায়গা আছে নাম করোনারি সাইনাস। করোনারি সাইনাস, সাইনাস মানে ফাঁকা জায়গা, মাথায় রাখবা। সো হৃৎপিণ্ডে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে তারা করোনারি সাইনাসে এসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢেলে দেয়। ওই করোনারি সাইনাস আবার ডান এট্রিয়ামে, কোথায়? ডান এট্রিয়ামে যুক্ত হয়, কারণ ডান এট্রিয়ামে কি সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করবে। কে? ডান এট্রিয়াম। কে? ডান এট্রিয়াম, ঠিক আছে? এখন এইখানেও তো আমার একটা কপাটিকা লাগবে। এই যে করোনারি সাইনাস ও ডান এট্রিয়াম, এদের মাঝখানে যে কপাটিকা তার নাম থিবেশিয়ান কপাটিকা। থিবেশিয়ান লিখে তোমার টিএইচ দিয়ে, তো তুমি মাথায় রাখবা সি টি, করোনারি সাইনাসের মাঝখানে থাকে থেবেশিয়ান কপাটিকা। কি কপাটিকা? থেবেশিয়ান কপাটিকা। ওকে, আচ্ছা, তারপর দেখো ইউস্টেশিয়ান। এটা খুবই সিম্পল। দেখো ইউ, ই আছে আর হচ্ছে ইনফেরিয়র, ই, তাহলে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান এট্রিয়ামের সংস্থলে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা।
ভাই ইনফেরিয়র ভেনা কাভা কি জিনিস? ওই দিন দেখো আমরা বলেছিলাম ভাই, মহাশিরা ভেনা কাভা, আমার হৃৎপিণ্ডের নিচের লেভেল থেকে যত রক্ত আছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সব শিরাগুলা নিয়ে এসে যে মহাশিরায় মহাসমুদ্রে শিরাযুক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের সমুদ্র যেটা, সেটা হচ্ছে নিম্ন মহাশিরা। আর নিম্ন মানে কি? ইনফেরিয়র। তো এই ইনফেরিয়র ভেনা কাভা কি করে? হৃৎপিণ্ডে রক্তটা ঢেলে দেয়। এখন তুমি আমারে বোঝাও, ধরো এটা ডান এট্রিয়াম, এটা ইনফেরিয়র ভেনা কাভা, সমস্ত রক্ত এখানে এসে এখানে আসতেছে। এখন যদি তুমি এখানে একটা দরজা না দাও ভাই, কপাটিকা না দাও, তাহলে কি গ্র্যাভিটির টানে আবার কি রক্ত এদিকে চলে যাবে না? ওই দিন পড়েছিলাম, চলে যাবে। তো এখানে একটা কপাটিকা দেওয়া আছে, এই কপাটিকার কারণে একবার যদি ঢুকে যায় আর তারা ব্যাগ যেতে পারে না। তো এই জন্য ইনফেরিয়র ভেনা কাভা নিম্ন মহাশিরা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে আরেকটা কপাটিকা, যার নাম ইউস্টেশিয়ান কপাটিকা, যেটাও দেখতে অর্ধচন্দ্রাকৃতির। এখন বলতে পারো ভাইয়া আরেকটা যে ঊর্ধ্ব মহাশিরা বললেন, এই যে উপরে রক্ত নিয়ে আসতেছে, ওইখানে কেন কপাটিকা নাই? দ্যাটস ফিজিওলজি, দ্যাটস ন্যাচারাল। গ্র্যাভিটির কারণে ওই রক্ত তো হার্টে পড়বেই, ওই জন্য ওই কপাটিকাটা এত বেশি ডেভেলপড থাকে না। বলতে পারো সেমিনার কপাটিকা ওইখানেও আছে, কিন্তু আলাদা করে এত ডেভেলপড কপাটিকা থাকে না, কারণ গ্র্যাভিটির কারণে নিচের দিকে নামছে। একবার পড়ে গেলে এত বেশি চাপ দিবে না যে এদিকে রিগার্জিটেড হবে, ঠিক আছে? বাট ওইখানেও খানিকটা সেমিনার কপাটিকা আছে, যেটা পরবর্তীতে আস্তে আস্তে চলে যায়, এত ডেভেলপড না, ঠিক আছে? তো দেখছো কত সুন্দর করে ডিজাইন করা, গ্র্যাভিটি কোথায় কাজ করছে, কোথায় লাগবে না, কোথায় কম লাগবে বেশি লাগবে, এভরিথিং ইজ বিউটিফুলি ডিজাইনড। ওকে, আচ্ছা, তাহলে দেখো এগুলো তোমার মোটামুটি পড়া শেষ। কপাটিকা কেমনে তৈরি হয়? এন্ডোকার্ডিয়াম মানে ভেতরের স্তরটা ভাঁজ হয়ে কপাটিকা তৈরি হয়, আমি পড়ে ফেলেছি। এখন আমরা একটু চলে যাই কোথায়? ভাইয়ার চিত্রে চলে যাই, চলো। এখন সবাই আমার সাথে একটা চিত্র আঁকো, ঠিক আছে? চিত্র এঁকে গল্প শোনো আমার। তো দেখো হার্ট আঁকা কত সোজা, হার্ট আঁকার বালতি থিওরি। হ্যাঁ, তো প্রথমে একটা বড় বালতি আঁকবা, বুঝছো? বড় একটা বালতি আঁকবা, বড় একটা বালতি আঁকলা, আচ্ছা ঠিক আছে। তারপর একটা ওয়াই আঁকবা, মাঝ বরাবর একটা ওয়াই, আচ্ছা ওয়াই আঁকলাম। তারপর আরেকটা ওয়াই আঁকবো এখানে, ঠিক আছে? এইখানে আরেকটা ওয়াই আঁকবো আমি, ওয়াই এর খেলা। তারপর কি হুক দিব, এখানে একটা হুক দিব, এই যে হুক দিলাম একটা। তারপরে যে মাংসপেশিটা আঁকি একটু একটু, এইখানে ধরো তুমি একটা হুক দিলা। তারপরে এইগুলো দেয়ালটা তুমি আঁকলা সুন্দর করে, ঠিক আছে? দেয়ালটা আমরা পরবর্তী ভরে দেবো, দাঁড়াও। হ্যাঁ বেশি হয়ে গেছে, দেয়ালটা আমরা ভরে দিই কিছু একটা দিয়ে। আঁকতে থাকো আঁকতে থাকো। ওই দিন হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ চলতেছে, বুঝছো? আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পোলাপান অনেক ছবি আঁকলো, অনেক ডিম দুধ, বুঝছো, অনেক খাবার দাবার ছবি আঁকলো, এবং কত আনন্দ যে ওরা রং করলো, ওদের যে আনন্দ, বাহ! এবং ওরা ওদের লাইফের বেস্ট টাইমটা কাটাচ্ছে, কোনো প্যারা নাই, মনের খুশিতে ছবি আঁকতেছে, ছবি যেমনই হোক প্রাইজ পাবেই, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমরা আনন্দ নিয়ে আঁকো, কি আর করবা, কষ্টের মধ্যে আনন্দ খুঁজতে হবে। আচ্ছা, এখন যেহেতু এটা এখানে এখানে একটা হুক দিছো, এখানে একটা হুক দাও। আচ্ছা, এখানে আরেকটা হুক দাও, দুই পাশে দুইটা। এটার পাশাপাশি কি রেসিপ্রোকাল, বিপরীতে একটা দিতে হবে, যেটা এখানে একটা দিছে এই পাশে আমার একটা লাগবে, এখানে যদি একটা দিছে এই পাশে একটা লাগবে, এখানে যে একটা হুক আছে এই পাশে আমার একটা হুক লাগবে। শেষ, তোমার হার্ট শেষ, বুঝতেছো না? দেখো কেমনে। এখন কি ভাই, আমার ঊর্ধ্ব মহাশিরা আছে, নিম্ন মহাশিরা আছে, আমি এখানে ঊর্ধ্ব মহাশিরা দিব, এই যে ঊর্ধ্ব মহাশিরা, এই যে নিম্ন মহাশিরা। কোথায় লাগাইতে হবে? ডান এট্রিয়ামে যেহেতু আসবে, চলো ডান এট্রিয়ামে লাগাই দেই, ডান এট্রিয়ামে লাগাই দিলাম। এখন এটা অ্যাড করে দেই, অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি ভাই, আপনি তো ডান এট্রিয়ামে রক্ত আনলেন, রক্ত ডান এট্রিয়ামে আনলেন, ভেরি গুড। আমাকে এখানে রাখবেন? উত্তর হচ্ছে না,
আনলাম, ঠিক আছে। এখন তো এটা পাঠাইতে হবে কোথায়? ডান ভেন্ট্রিকলে পাঠাবো। ডান ভেন্ট্রিকলে কি রেখে দিবেন? না, পাঠাইতে হবে। কোথায় পাঠাবো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অক্সিজেনের খোঁজ। এখানে কি হান্ট করব? ট্রেজার হচ্ছে আমার অক্সিজেন, ট্রেজার হান্ট। অক্সিজেন কই পাবো? ফুসফুসে পাবো। কোথায় পাবো? ফুসফুসে পাবো। সো ধরো তোমার দুইটা ফুসফুস আছে, পিঙ্ক কালার। আচ্ছা, পিঙ্ক তো দিয়ে দিছে, এটা দেই। এখানে একটা ফুসফুস, ফুসফুসটা এরকম না, একটু সুন্দর করে আঁকি। ঠিক আছে, এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস, দুইটা ফুসফুস। এনে অক্সিজেনে ভরপুর। এই অক্সিজেনের খোঁজে, এই অক্সিজেনের খোঁজে তোমার এর থেকে একটা পালমোনারি ধমনী বের হবে। এই যে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, এই যে দেখো এটা হচ্ছে পালমোনারি ধমনী। কয়টা পালমোনারি ধমনী? দুই পাশে দুইটা ফুসফুস না, তাই এই যে একটা পালমোনারি ধমনী, এই যে একটা পালমোনারি ধমনী। এই দুইটা পালমোনারি ধমনী কোথায় আসবে? এই ফুসফুসে চলে আসবে। ফুসফুসে চলে আসলো। এইখানে সে বলবে আই পাইছি অক্সিজেন, পাইছি অক্সিজেন, এখন আমার অক্সিজেন লাগবেই। সে সব অক্সিজেন নেয়, সেখানে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়, অক্সিজেনকে সে গ্রহণ করে। কে? ধমনী, শিরা, মাথায় রাখতে, ফুসফুসের শিরা। সেই সবকিছু নিয়ে কোথায় আসবে? এইখানে আসবে। প্রতি ফুসফুস থেকে দুইটা করে শিরা বের হবে। কয়টা করে? দুইটা করে। তাহলে মোট কয়টা শিরা হবে? চারটা শিরা। চারটা শিরা কোন দিকে ঢুকবে? এই দিকে তো ঢুকতে পারতেছে না, বাম দিকে ঢুকবে। বাম দিকে ঢুকার প্রথম প্রকোষ্ঠ কোনটা? প্রথম কামরা কোনটা? বাম এট্রিয়াম বা বাম অলিন্দ। সো চারটা শিরা, তুমি এখানে চারটা শিরা দাও। কয়টা শিরা দিবে? চারটা। এই যে এক, এই যে একটা হইলো, দুইটা হইলো, এক দুই তিন চার। এই চারটা শিরা হয়ে এইখান থেকে অক্সিজেন নিয়ে রক্ত ঢুকবে এখানে। সে পাইছে অক্সিজেন, অক্সিজেন নিয়ে ঢুকতেছে এখানে। বাম অলিন্দ থেকে আসবে বাম নিলয়। বাম নিলয় বলবে আচ্ছা আমার কাজ তো সবাইকে খাওয়ানো, সবাইকে ডিস্ট্রিবিউট করা। আমার তো মেসেঞ্জার কে, আমার বাহক হচ্ছে মহাধমনী। এই যে মহাধমনী, সে মহাধমনীতে পাঠাবে। এই যে হচ্ছে তোমার মহাধমনী, এইটা হচ্ছে মহাধমনী। এই মহাধমনী হয়ে সারা শরীরে রক্ত প্রবেশ করবে, সারা শরীর রক্ত যাবে, পায়ে যাবে, মাথায় যাবে, ঠিক আছে, তো পেটে যাবে, সবকিছুতে সবকিছুতে রক্ত যাবে। বুঝছো? আচ্ছা, এখন আরেকটু ভালো করে খেয়াল করো কাহিনী কি হচ্ছে। আমরা কাহিনী একটু ভেতরে ঢুকি, এটা সুপারফিশিয়াল কাহিনী বললাম, একটু ভেতরের কাহিনীতে যাই। ভেতরের কাহিনী কি? ভাই আপনি বললেন, ভেরি গুড। এই রক্ত সারা বডি থেকে, সারা বডি থেকে কিন্তু দেখায় দিই, এই যে সারা দেহ থেকে, ধরো মাথা থেকে স্তূপের ভেনাকা হয়ে রক্ত আসতেছে, পা থেকে, পা থেকে ইনফেরিয়র ভেনাকা হয়ে রক্ত যাচ্ছে। আবার হার্টের নিজস্ব করোনারি সাইনাস আছে। কি আছে? হার্টের নিজস্ব করোনারি সাইনাস। ধর হার্টের নিজস্ব করোনারি সাইনাস, করোনারি সাইনাস। যে আস্তে বোঝাচ্ছে, তোমরা যে না বোঝো আর কি বলবো, বোঝার চেষ্টা করো। খুবই আস্তে যাচ্ছে, কারণ আছে যাতে হিজিবিজি না লেগে যায়। একদম স্লোলি যাচ্ছি, বাটার লাইক, মাখনের মতো স্মুথলি যাচ্ছে। সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইখানে আসবে। এখন তোমার আমি যদি পানি ঢেলে দিই, তোমার কাছে কিছু একটা রাখতে হবে, বালতি রাখতে হবে, যে বালতি দিয়ে তুমি পানিটা ধরো। এই বালতিটা হচ্ছে ডানেট্রিয়াম, কিন্তু এই বালতিটা কি জানো? সফট বালতি। যত ব্লাড আসুক না কেন সে প্রসারিত হইতে পারবে, আবার সংকুচিত হইতে পারবে। তার মানে যখন এই ডানেট্রিয়ামে সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, তখন ডানেট্রিয়াম বলবে হাই হাই, আমার তো রক্তকে কালেক্ট করতে হচ্ছে, মানে জায়গা করে দিতে হবে।
জায়গা করতে হলে কি আমাকে বড় হইতে হবে, তখন সে প্রসারিত হয়। কি হয়? প্রসারিত হয়। মানে একটা কাহিনী ঘটে, কাহিনীটা আমরা ওই পেজে লিখি। প্রথম কাহিনী প্রসারণ। কি ভাই? প্রসারণ ঘটতে হবে। কার প্রসারণ? অ্যাট্রিয়াম বা অলিন্দের প্রসারণ। আচ্ছা, অ্যাট্রিয়াম বা অলিন্দের প্রসারণ। আবার এই অ্যাট্রিয়াম তো ঠিক আছে প্রসারিত হচ্ছে, এই অ্যাট্রিয়াম বলে ভাই আমার কাছে তো রক্ত আসতেছে, এই যে ফুসফুস সাহেব অক্সিজেন যুক্ত রক্ত যে পাঠাচ্ছে আমাকে গ্রহণ করতে হচ্ছে। তার মানে এই বাম অলিন্দেরও প্রসারণ হয়। কখন? যখন ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে। তাহলে দেখো একটা কাহিনী হচ্ছে অলিন্দের প্রসারণ হইতে হবে, সেটা ডান এবং বাম দুইটারই। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে ভাই ডান অলিন্দ রক্ত পাইছে, রক্ত সে টুইটুম্বুর ভরে গেছে। আচ্ছা, সে ফুলে গেছে, সে ফুলে গেছে। এখন ডান অলিন্দ বলবে ভাই আমি তো রক্ত জমা করার জন্য আনি নাই, আমাকে এটা সার্কুলেট করাতে হবে। কোথায়? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমি কোথায় নিয়ে যাব? ফুসফুসে নিয়ে যাব। নেওয়ার জন্য আমার রাস্তা পরে কোনটা? এই যে ডান নিলয়। সে কি করবে? এখন ডান নিলয় পাঠাইতে হবে। এখন বেলুনকে চাপ দিলে পানি উপচায় পড়ে যায় না? পড়ে যায়। এই ডান অলিন্দ তাকে চাপ দেওয়া শুরু করবে, তার সংকোচন হবে। ডান অলিন্দের সংকোচন হবে। আচ্ছা, সংকোচন হইল, ভেরি গুড। সংকোচন হলে কি হবে? চাপ বাড়বে না? ভেতরে চাপ বাড়বে। তুমি বেলুনে পানি ভরছো, চাপ দিচ্ছ, চাপ বাড়ছে। চাপে একসময় বেলুনটা ফেটে যায় না? ফেটে যায়। এই যে দরজাটা ছিল, এই দরজাটা প্রথমে ছিল বন্ধ, মানে কপাটিকা ছিল বন্ধ। কখন বন্ধ? তুমি তো এই যে বালতি, এটা বালতি হিসাব করো, এই বালতির মধ্যে যখন তুমি পানি ভরবা, এই যে বালতির তলানি কি বন্ধ রাখতে হবে না? নাহলে তো পানি সব অটোমেটিক্যালি বাইরে হয়ে যাবে। তো যখন ডান এট্রিয়াম রক্তকে গ্রহণ করে প্রসারিত হয়, তখন ডান এট্রিয়াম এবং ডান নিলয়ের মধ্যে যে দরজা বা কপাটিকা থাকে সেটা বন্ধ থাকে। কিন্তু এখন তো ভাই রক্তকে পাঠাইতে হবে, দরজা খুলতে হবে। দরজা খোলার জন্য কি ধাক্কা দেওয়া লাগবে না? ধাক্কা দেওয়া লাগবে। এই ধাক্কাটা কেন দেয়? ডান এট্রিয়াম যখন সংকুচিত হয়, সংকুচিত হয়, তখন এখানে অনেক চাপ অনুভূত হয়, চাপের কারণে এই দরজা খুলে যায়, খুলে গিয়ে এই রক্তটা ডান নিলয়ে চলে আসে। দেখছো প্রেশার? ডান নিলয়ে চলে আসে। এখন কথা ভাইয়া, এই যে ডান অলিন্দ বাম অলিন্দ এরা যে চাপাচাপি করছে, সংকোচন প্রসারণ করছে, এমনি করতেছে ভাই, অন্য কোনো কাহিনী নাই। এখানে একটা অসাধারণ কাহিনী আছে। চিন্তা করো, সবকিছু নিয়ন্ত্রণ আছে। তাহলে এই যে হার্ট এত ভাইটাল একটা অর্গান, এর কি নিয়ন্ত্রণ থাকবে না? কেউ কি থাকবে না যে হার্টকে বলে তুমি এখন সংকুচিত হও, এখন প্রসারিত হও? এরকম সিগন্যাল তার থাকবে না? উদ্দীপনা কি থাকবে না? অবশ্যই আছে। ওই উদ্দীপনা দেওয়ার জন্য হার্টের মায়োজেনিক মানে মাংসপেশি থেকে কিছু স্পেশাল এজেন্ট, স্পেশাল নির্দেশক, স্পেশাল টিস্যু থাকে, যার মধ্যে একটা হচ্ছে এস এ নোট। এখানে একটা নোট থাকে, বুঝছো? এখানে একটা নোট থাকে, এস এ নোট। এই এস এ নোট হচ্ছে ইনস্ট্রাক্টর। তার এখানে ইলেকট্রিসিটি আসে, ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। যখনই সে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে নেয়, তখন এই এস এ নোট অ্যাট্রিয়ামে ডান বাম সে সিগন্যাল পাঠায়, বলে যে ভাই তোমরা সংকুচিত হও। এই যে তখন অ্যাট্রিয়াম গুলা সংকুচিত হওয়া শুরু করে যখন এই সিগন্যাল আসে। কি? এস এ নোট। এখন বুঝতেছ না ভাই এস এ কি বললেন? আচ্ছা, এস আসছে সাইনো থেকে, সাইনো, আর এ ফর অ্যাট্রিয়াল। কেন ভাই এরকম নাম হলো? আর এনতে হচ্ছে নোট। সাইনাস মানে যে জায়গায় করোনারি সাইনাস ওপেন হয়, বুঝছো? এবং অ্যাট্রিয়ামের সংযোগ স্থলে যেহেতু এই নোড বা গোটাটা থাকে, যেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, এটার নাম হয়ে যায় সাইনো অ্যাট্রিয়াল নোড। আমরা আবার পড়বো, সমস্যা নেই। ওটা যখন সিগন্যাল পাঠায় তখনই অ্যাট্রিয়াম সংকোচন হয়। ঠিক আছে? এখন ভাই এইটা আছে এইখানে, হার্ট তো পুরাটা সংকুচিত হয়, তাহলে ভাই তার স্টেশন লাগবে না? আপনি তো টাওয়ার দেন, গ্রামীণ ফোনের টাওয়ার বিভিন্ন জায়গায় আছে, টেলিটকের টাওয়ার বিভিন্ন জায়গায় আছে। টাওয়ার গুলো কেন? স্ট্রেংথ বাড়ানোর জন্য, সিগন্যালিং এর স্ট্রেংথ বাড়ানোর জন্য। তাহলে ওরও ভাই কিছু সেকেন্ডারি স্টেশন থাকবে। এইখানে আরেকটা আছে যার নাম এভি নোড। এখানে না, ঠিক এইখানে
এই যে এইখানে এভি নোড। আমি বলতো ভাইয়া এভি নোড কি জিনিস? এতে কি অ্যাট্রিয়াম, ভিতে কি ভেন্ট্রিকল, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। আবার বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। সো এইখান থেকে সিগন্যালটা এরেও পাঠাইছে, সিগন্যালটা এখানে আসে। এইখান থেকে আবার সিগন্যাল এই যে এই ভেন্ট্রিকুলার সংকোচন প্রসারণ লাগবে, তখন সে এখানে যায়। আচ্ছা এটা পরে বলতেছি। আপাতত আমি অ্যাট্রিয়ামের সংকোচন প্রসারণ বুঝে ফেলছি যে অ্যাট্রিয়াম ভাই কখন সংকুচিত হয়, সাইনোঅ্যাট্রিয়াল নোড যখন সিগন্যাল পাঠায়, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে যখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে সিগন্যালটা আসে, তখন ভাই এরা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে কি বালতির যে তলানিটা এটা ফেটে গেছে, বেলুন ফেটে গেছে, দরজা খুলে গেছে, কপাটিকা চাপে খুলে যায়, এই কপাটিকাও খুলে যাবে, এই কপাটিকাও খুলে যাবে। খুলে গিয়ে যথাক্রমে ডান এট্রিয়াম থেকে ডান নিলয়, বাম এট্রিয়াম থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করবে। তাহলে পরে কি হইলো ভাইয়া? প্রসারণের পরে হইলো আমার সংকোচন, মানে অ্যাট্রিয়ামের সংকোচন। আচ্ছা এখন তুমি একটা সুন্দর জিনিস দেখো, খুব ভালো করে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে মজাটা অনেক অসাধারণ। কি ফিজিক্স চলতেছে তোমার ভেতরে, বায়োফিজিক্স, অসাধারণ জিনিসপত্র কি হচ্ছে খেয়াল করো। এরা যখন প্রসারিত হয়, মানে অ্যাট্রিয়াম যখন প্রসারিত হয়, তার মানে কি সারা বডি থেকে রক্ত আসতেছে, কোথায়? হৃৎপিণ্ডে আসতেছে, তাই না? এইটা প্রসারিত হচ্ছে মানে কি ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত আসতেছে, অক্সিজেনযুক্ত আসলো। ওরা যখন প্রসারিত হয় এই নিলয় তখন অনেকটা সংকোচনের স্টেজে থাকে। কেন ভাই? নিলয় যদি সংকুচিত না হয় ফুসফুসে রক্ত যাবে? যাবে না। রক্ত না গেলে এটাকে অক্সিজেন যুক্ত হয়ে আসতে পারবে নিলয়ে? বাম এট্রিয়াম হয়ে আসতে পারবে না। নিলয় যদি সংকুচিত না হয়, বাম নিলয় মহাধমনী হয়ে রক্ত কি মাথা পা এগুলা টিস্যুতে যাবে? যাবে না। টিস্যুতে যদি রক্তই না যায়, আমি টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড কেমন উৎপন্ন করব? কারণ টিস্যুতে রক্ত যায় অক্সিজেন নিয়ে, খাবার নিয়ে, ওদের প্রক্রিয়াজাতকরণে কার্বন ডাই অক্সাইড পাই, তাই না? তখন কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। তার মানে মাথায় রাখবা, যখন অ্যাট্রিয়ামের প্রসারণ হয় পাশাপাশি সাইমালটেনিয়াসলি ভেন্ট্রিকলের তখন সংকোচন হয়, নিলয়ের সংকোচন হয়। সংকোচন হয়ে সে চাপ বাড়ায়, চাপে ডান নিলয় এই দরজাটাকে খুলে দেয়, বাম নিলয় এই দরজাটা খুলে দেয়, মানে পালমোনারি আর অ্যাওর্টিক কপাটিকা খুলে যায়। খুলে গিয়ে যথাক্রমে ফুসফুস এবং সারা বডিতে রক্ত যায়। তাহলে একটা ধাপ হচ্ছে ভাইয়া নিলয়ের সংকোচন। আচ্ছা কাহিনী আরো আছে। কি কাহিনী ভাই? দরজা তো এখানে একটা বলছেন, এই যে একটা দরজা বললেন, এই একটা দরজা বললেন। এখন নিলয় সংকুচিত হলে যদি এই দরজা না বন্ধ হয়, তাহলে তো এইদিকেও রক্ত যাবে, এইদিকেও রক্ত যাবে। তাহলে রক্তটাকে এইদিকে এনে লাভ কি হলো? হুদাই। তার মানে এই তো হুদাই তো কাজ করা যাবে না, এত ইম্পর্টেন্ট জায়গা। তো যখন নিলয় সংকুচিত হয় তখন এই দরজাটা এদিকে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এটা বন্ধ হয়ে যায়, এইটা খুলে যায়। অর্থাৎ নিলয়ের সংকোচনে আন্ত অলিন্দ নিলয় কপাটিকা, মানে ডান দিকে ট্রাইকাসপিড কপাটিকা আর বাম দিকে এটা বন্ধ হয়ে যাবে, যাতে উল্টা দিকে রক্ত না যায়, রক্তের গতিপথ এটা। বাম দিকে বাইকাসপিড কপাটিকা ঠাস করে লেগে যায়, বন্ধ হয়ে যায়। কখন? নিলয়ের সংকোচনের সময়। আর পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা খুলে যায় কখন? নিলয়ের সংকোচনের সময়। কারণ নিলয় চাপ দেবে কি রক্ত বাইর কইরা ফুসফুসে এবং বডিতে পাঠানোর জন্য, উল্টা দিকে অলিন্দে পাঠানোর জন্য নয়। এখন দেখো দরজা যখন লাগাই আমরা ঠাস করে একটা শব্দ হয় না? শব্দ হয়। তো এই জায়গায় একটা হার্টের শব্দ পাবা, লাভ, LUB। তাহলে যখন নিলয় সংকুচিত হবে তখন এই যে ট্রাইকাসপিড কপাটিকা বাইকাসপিড কপাটিকা ওরা বন্ধ হবে। বন্ধ হওয়ার কারণে তুমি একটা শব্দ পাবা যার নাম হচ্ছে লাভ শব্দ, LUB। এটা হচ্ছে প্রথম হার্ট সাউন্ড, H1 দিয়ে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড, H1 ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, ওকে। এখন ভাই নিলয়ের সংকোচন বললেন, এখন ধরো এইটা রক্ত এনে পাঠাবে, এটা সংকুচিত হচ্ছে,
এখন রক্ত তো ভাই কারণে কারণে নিতে হবে না? কে নিবে? নিলয় নিবে। এখন সে যেহেতু রক্ত নিবে, তারও বালতি হইতে হবে। বালতি হওয়ার জন্য কি তার যে বহির্গমন পথ এটাকে তার বন্ধ করে দিতে হবে। এটা হয়ে যায় বন্ধ। সেম, এটা হয়ে যায় বন্ধ। তাহলে খেয়াল করো, যখন এই দুইটা বন্ধ হবে দরজা, কে পালমোনারি কপাটিকা এবং অ্যাওর্টিক কপাটিকা, তখন কি আরেকটা শব্দ হবে না? তখন আরেকটা সাউন্ড হয়, সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, যেটা হচ্ছে ডাব, এরকম শোনা যায়, লাভ ডাব। ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী কি? কেন হচ্ছে ভাই এটা কখন কখন প্রসারিত হবে? যখন অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে। অ্যাট্রিয়াম তার সমস্ত জিনিস ভেন্ট্রিকলকে দিয়ে দিতে চাবে। ভেন্ট্রিকল বলবে আমার তো এখন প্রসারিত হইতে হবে, কারণ তার জিনিস আমাকে রিসিভ করতে হবে। ওই রিসিভের জন্য ভেন্ট্রিকল বা নিলয় প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে। প্রসারিত হয়ে এইটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ধারণ করবে, এইটা অক্সিজেন যুক্ত রক্ত ধারণ করবে। এই ধারণ করার সময় এই কপাটিকা খোলা, এই কপাটিকা বন্ধ। আর নিলয় থেকে পাঠায় দেওয়ার সময়, ভাই অনেক ধারণ করছেন, পাঠায় দিব, এই কপাটিকা বন্ধ, এইটা খোলা। এইভাবে চাপ, দরজা খোলা, দরজা বন্ধ হওয়া, শব্দ না হওয়া, এইভাবে তোমার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসে, রক্ত যায়। তুমি আমি কিচ্ছু বুঝি না, বাট এর ভিতরে এত কাহিনী হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা কাহিনী কি ভাইয়া? আরেকটা কাহিনী হচ্ছে নিলয়টাকে আমার প্রসারণ করতে হবে। নিলয়ের প্রসারণ। তাহলে এই চারটা কাহিনী হচ্ছে। এখন তোমরা নিজেকে একটু সাহসী ভেবে, আত্মবিশ্বাসী হয়ে 2 মিনিট আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলা বই থেকে একটু দেখে আমারে বলবা কিনা যে ভাই বুঝছি। কমেন্ট অন করি, অনেক বেড়া লাগতেছে। সবাই বুঝতে পারতেছে। ঘুম আসতেছে, আমার আরো বেশি ঘুম আসতেছে, মাথা ব্যথা করতেছে হালকা, বাট থেমে থাকা যাবে না। আজকে যদি ক্লাসটা মিস দিতাম 1 সপ্তাহ থেমে থাকা লাগতো। লস কার হইতো? তোমার হইতো, আমার লস নাই তো। কিন্তু আমি চাই না আমার জন্য তোমাদের লস হোক। 2 মিনিট একটু পড়ো সবাই, 2 মিনিট এই জিনিসগুলো পড়ো। আমি কমেন্ট পড়তেছি, একটু বসে বসে পড়তেছি, একটু মন খারাপ করিও না। ওকে, আমরা বইটাই বের করে দেই, 2 মিনিট একটু তোমরা পড়ো। আরো কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? এই যে 4টা ঘটনা ঘটে, এই 4টা ঘটনা একবার ঘটাকে আমরা বলি হৃদস্পন্দন বা হৃদচক্র। চক্রাকারে এই ঘটনা কিন্তু ঘটতেই থাকে। আবার অ্যাট্রিয়ামের প্রসারণ হবে, নিলয়ের সংকোচন হবে, অ্যাট্রিয়ামের সংকোচন হবে, নিলয়ের প্রসারণ হবে। এই ঘটনাগুলা ঘটতেই থাকবে। এই 4টা ঘটনা একবার ঘটার যে কাহিনী, এটাই হচ্ছে কি হৃদচক্র বা হৃদস্পন্দন। ঠিক আছে? এরকম মিনিটে কতবার এই কাহিনীগুলো হয় জানো? মিনিটে 75 বার এই কাহিনীগুলো হয়। মানে মিনিটে 75 বার হৃদস্পন্দন হয়, 75টা হৃদচক্র সম্পন্ন হয়। তাহলে একটা হৃদচক্র সম্পন্ন হতে তোমার সময় লাগে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডের মধ্যে এই কাহিনীগুলো হয়। এটাই হচ্ছে হৃদচক্র, হৃদস্পন্দন। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে, ভাই হৃদস্পন্দন কিন্তু বাড়তে পারে। ধরো তুমি এখন কিছুক্ষণ লাফাও, 5 মিনিট লাফাও, 5 মিনিট 2 মিনিট একটু লাফাও, লাফায় দেখবা বুক ধরফর করতেছে, মানে হৃদস্পন্দন বেড়ে গেছে। সো হৃদস্পন্দন স্বাভাবিকভাবে 60 থেকে 100। এটা কি জানো? স্বাভাবিক হৃদস্পন্দনের হার। লিখে রাখো, স্বাভাবিক হার্ট রেট। স্বাভাবিক এটা 60-এর কম হলে, লিখে রাখো, এটা কোথাও পাবা না বইয়ে,
এটা বললাম আমরা ব্র্যাডিকার্ডিয়া। এটা কখন হবে? যখন তুমি ঘুমায় যাবা, বা যারা ব্যায়াম করে ওদের এরকম 60 এরকম থাকতে পারে, একদম শান্ত চিল। বা যখন ভয় পাবা, পরীক্ষা সামনে চলে আসবে, পরীক্ষার প্রশ্ন দিবে, স্যার খাতা টান দিয়ে নিয়ে গেছে, তখন দেখবা বুক ধরফর করা শুরু করে, ব্যায়াম করতেছো বুক ধরফর করা শুরু করেছে। তখন যদি 100 এর বেশি হয় তখন আমরা সেটাকে বলি ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে হৃদস্পন্দন বেশি। আর এই যে হৃদস্পন্দন বেশি বা কম হইতে পারে মানে অস্বাভাবিকতা একটা, এই হৃদস্পন্দনের অস্বাভাবিক হারকে বলা হয় একত্রে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে অস্বাভাবিক হৃদস্পন্দন। এটা যদি কমে যায় এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া। কালেকটিভলি বলা হয় অ্যারিথমিয়া। স্বাভাবিক কত? 60 থেকে 100। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি দেখবা তোমার বইয়ে দেওয়া আছে অ্যাট্রিয়ামের প্রসারণ হতে কত সময় লাগে, অ্যাট্রিয়ামের সংকোচন হতে কত সময় লাগে। মাথায় রাখবা অ্যাট্রিয়ামের সংকোচন হয় 0.1 সেকেন্ডে, অ্যাট্রিয়ামের প্রসারণ হয় 0.7 সেকেন্ডে। নিলয়ের সংকোচন হয় 0.3 সেকেন্ড, নিলয়ের প্রসারণ হয় 0.5 সেকেন্ড। এই দুইটা যোগ করো কত? 0.8। এই দুইটা যোগ করো 0.8, তাহলে 0.8 ভাইয়া 1.6 সেকেন্ড হয়ে গেল। আপনি বলতেছেন 0.8 সেকেন্ড হচ্ছে, কাহিনী কি? এখানে টুইস্ট। আরেকটা জিনিস মনে রাখি, এটা অনেকটা অনেকে গুলায় ফেলে যে ভাই সংকোচনের সময় কত, প্রসারণের সময় কত। মাথায় রাখবা কোনো কিছু খালি করে ফেলা খুবই ইজি। ধরো এক আম্মু হচ্ছে এক বাটি মাংস রান্না করছে, কত সময় লাগছে? তুমি 1 মিনিটে খাই ফেলছো। কোনো কিছু খালি করে ফেলা খুবই সহজ, সংকোচনে কি হয়? খালি হয়, এই জন্য কম সময় লাগে। অ্যাট্রিয়াল সংকোচন 0.1 সেকেন্ড, নিলয়ের সংকোচন বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন 0.3 সেকেন্ড। প্রসারণে জমা করতে বেশি সময় লাগে, অ্যাট্রিয়াল প্রসারণ 0.7, নিলয়ের প্রসারণ 0.5 সেকেন্ড। ঠিক আছে। আবার এই অ্যাট্রিয়ামের সংকোচন আবার দুই ভাবে হয়। ধরো অনেক পানি, প্রথম ধাক্কায় অনেক বেশি পানি বের হয়ে যায়, চাপটা অনেক বেশি লাগে। আর যখন অনেকগুলা পানি বের হয়ে যায় তখন কিন্তু চাপটা আস্তে আস্তে কমে আসে। চাপ কমলে কি? প্রবাহের মাত্রাও কমে যাবে। সো এই 0.1 সেকেন্ডের অর্ধেক সময় মানে 0.05 সেকেন্ড এটা ডাইনামিক পর্যায়, মানে খুব তাড়াতাড়ি হয়, ডাইনামিক পর্যায়। আর বাকি 0.05 এটা হচ্ছে অ্যাডাইনামিক, মানে খুব তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে খালি হয়। বুঝছো? হিসাব মিলাই দিই তোমাদের ভাই। 1.6 সেকেন্ড হইতেছে আমার হিসাবটা কি? খুব সিম্পল, খুব ভালো করে বুঝো। ধরো একটু ছবি আঁকতে হবে, কি ছবি আঁকবো? খুব ফালতু একটা ছবি আঁকবো। দেখো এটা একটা দরজা, এটা একটা রুম, বুঝছো? এটা একটা দরজা, দরজা একটু ভিন্ন ভিন্ন দেই। এটা হচ্ছে দরজা, ঠিক আছে। এখানে আমি ধরো বসে বসে তোমাদের একটা করে, যেহেতু সামনে কোরবানি ঈদ, একটা করে গরু গিফট করছে তোমাদের। হ্যাঁ, এখানে আমি বসা, আমি তোমাদের একটা একটা করে গরু গিফট করব। কি হচ্ছে দেখো, আমি বললাম 8টা 1 মিনিটে সবাই চলে আসবা। তোমরা এখানে লাইন ধরে দাঁড়াইছো, লাইন ধরে দাঁড়াইছো, সবাই লাইন ধরে দাঁড়াইছো। একজন প্রবেশ করলা, তাকে আমি গরুটা দিলাম, ঠিক আছে, সে এখানে গিয়ে দাঁড়াইলো। আরেকজন প্রবেশ করলো, এখানে দাঁড়ালো, তাকে গরুটা দিচ্ছি, আবার সে বের হয়ে যাচ্ছ। দেখো একই সময়ে দুইটা কাহিনী হচ্ছে। আমি ভাই নাও গরু, নাও তোমার গরু নিলা, আবার ওই যেহেতু গরু পায়ে গেছে সে বেরিয়েছে। দুজন একই সময় কাজটা করতেছে, একজন ঢুকতেছে একজন বেরোচ্ছে, একজন ঢুকতেছে একজন বেরোচ্ছে। তাহলে দেখো 8টা 1 মিনিটে দুইটা কাজ হয়েছে, একজন ঢুকছে আরেকজন যা আগে ছিল সে বের হয়ে গেছে, দুইটা কাজ হয়েছে। তুমি বলতে ভাইয়া সে ঢুকছে 1 মিনিটে, সে ঢুকছে 1 মিনিটে, নো, 2 মিনিট না। এ ঢুকছে যখন, ও তখন বের হয়ে গেছে, একই মিনিটে দুইটা কাজ সম্পন্ন হয়েছে। সো এই কাজটা হয় অলিন্দের যখন প্রসারণ হয়, নিলয়ের সংকোচন হতে থাকে, নিলয়ের যখন প্রসারণ হয় অলিন্দের সংকোচন হতে থাকে, একসাথে কাজটা হয়। এই জন্য আলাদা আলাদা করে যোগ করবো না, এই 0.8 সেকেন্ডের মধ্যে সকল কাজগুলা হয়, 0.8 সেকেন্ডের মধ্যে সকল কাজগুলা হয়। ইটস লাইক
ধরো ছেলে আবার রিলেট করতে পারবা যে একই টাইমে ভাই রিয়াল মাদ্রিদের খেলা চলে, বার্সেলোনার খেলা চলে। আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, চাই রিয়াল মাদ্রিদ জিতুক, আবার বার্সেলোনা হারুক, ওইটাও দেখতে চাই। তাহলে ধর 8টা থেকে 9টা দুইটা খেলা চলতেছে, সময় কিন্তু 1 ঘন্টা। তুমি বলতে পারো না 8টা থেকে 9টা এই খেলা চলছে, 8টা থেকে 9টা ওই খেলা চলছে, মানে 2 ঘন্টা ব্যাপী খেলা চলছে না, 1 ঘন্টা এই খেলা কিন্তু চলছে। সো এই কাজটা হয় যেহেতু একটার সাথে একটা কোইনসাইড করে, মিলে যায়, একটা সময়ের সাথে আরেকটা ঢুকে যায়, এই জন্য আমরা 0.8 পয়েন্টে যোগ করবো না, রাদার 0.8 এর মধ্যে সবগুলা সম্পন্ন হয়। বুঝছো? সমসাময়িক ভাবে একই সাথে। এখন বায়ার্ন মিউনিখের ফ্যান জিতছে দেখা, হ্যাঁ সামনে বিশ্বকাপ, ব্রাজিল, মিশন হেক্সা, ভিস্কা বার্সা। হ্যাঁ লাস্ট 10 বছর তোমরা কোনো টুর্নামেন্ট জিততে পারতেছো না, মানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতেছো না, ভেরি স্যাড। আর্সেনাল, হ্যাঁ আর্সেনাল হচ্ছে আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্লাব আমার, নট দ্য মোস্ট ফেভারিট বাট ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্লাবস। আর্সেনাল মানে জানো, যেখানে অস্ত্র গোলাবারুদ রাখে, বাট ওদের যে অবস্থা, কোনো অস্ত্র গোলাবারুদ কিচ্ছু নাই। লিভারপুল ফ্যান আছে কেউ? এসি মিলান? না থাকাই ভালো লিভারপুল ফ্যান, ওরা তো কিছু দিতে পারতেছে না, ফ্যানদের একাই ছেড়ে দিচ্ছে। ওকে, সো এ হচ্ছে কাহিনী। কাহিনী আমরা সমাপ্তি ঘোষণা করব, এগুলো আমরা পড়ে ফেলছি, এখন কিছু প্র্যাকটিসের মাধ্যমে কাহিনী সমাপ্ত ঘোষণা করব। আমি কোন দল সাপোর্ট করি বলবো না, পরে আমাকে তুমি চেতাবা। ওকে, কমেন্ট অফ করে দিই। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক কাহিনী শিখলাম। এখন লাস্ট আর 2-3টা কাহিনী বলি যে কি হয় ভাই, কাহিনী তো না, জাস্ট মিলাই, হিসাব মিলাই আমরা যে কি হচ্ছে না হচ্ছে। শোনো, বায়োলজিটাকে তুমি এভাবে পড়বা যে আমি পরীক্ষা না, বাট মানুষের বডিতে কি হচ্ছে না হচ্ছে একটু জানার চেষ্টা করি, এটা যদি বোঝার চেষ্টা করো পরীক্ষা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। আজকে তুমি এইভাবে নাও যে হার্ডে মুখস্থ করতে আসে নাই, আমার হৃৎপিণ্ডটা কেমনে চলতেছে এটা একটু জানতে আসছি, দ্যাটস অল। এই যে মেন্টালিটি, এই যে একটা চিন্তা, তোমার টোটালি ডিফারেন্ট ওয়েতে তোমাকে হেল্প করবে, এইভাবে ভাবো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে কাহিনী? এখানে কাহিনী হলো ভাই, রক্ত একবার সারা বডি থেকে হৃৎপিণ্ডে আসতেছে, হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে যাচ্ছে, তাই না? তাই তো কাহিনী, রক্ত সারা বডি থেকে সারা দেহ, সারা দেহ থেকে হার্ট, হার্ট থেকে ফুসফুস। আচ্ছা, আবার ফুসফুস থেকে সে অক্সিজেনেটেড হয়ে, ফুসফুস থেকে অক্সিজেনেটেড হয়ে হার্টে আসতেছে, হার্ট, আবার হার্ট কি করতেছে, ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে যে ভাই তুমি সারা বডিতে যাও, সে আবার সারা বডিতে যাচ্ছে। তাহলে দেখো ভাই, হার্টের মধ্যে রক্তটা কি 2বার আসতেছে না, ডাবল সার্কিটের মতো আসতেছে যাচ্ছে, একবার বের হচ্ছে আবার ঢুকে যাচ্ছে, স্টেশনটা 2বার যাচ্ছে, একবার এক্সিট একবার এন্ট্রি, 2 দিকেই। এই জন্য আমাদের হার্টকে বলি আমরা দ্বিবর্তনী, দ্বিবর্তনী বা ডাবল সার্কিট হার্ট। কারণ একবার সারা বডি থেকে হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে যায়, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ড হয়ে সারা বডিতে যায়, হার্টকে সে 2বার অতিক্রম করছেই, এই জন্য হচ্ছে দ্বিবর্তনী হৃৎপিণ্ড, তাই না? আবার একটু খেয়াল করে দেখো, রুই মাছে কি বলেছিলাম, এক বর্তনী, কারণ এটাতে হার্টকে একবারেই যায় পাস করে, আর ফিরে আসে না, তখন ফুলকা হয়ে সারা বডিতে চলে যায়, হার্টে আর ফিরে আসে না, এক রক্ত 2বার হার্টে ফিরে আসে না, তাই না? সো এটা এক বর্তনী ছিল। আবার রুই মাছের হৃৎপিণ্ড কি ছিল, ভ্যানাস। কিন্তু আমাদের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তও থাকে, অক্সিজেন যুক্ত রক্তও থাকে, দুইটাই থাকে, ঠিক আছে? সো যেহেতু হৃৎপিণ্ড দিয়ে রক্ত 2বার পাস আউট হচ্ছে, এই জন্য দ্বিবর্তনী বা দ্বিচক্র বা ডাবল সার্কিট হার্ট আমরা বলি, ঠিক আছে? ওকে, এখন আরো কিছু কাহিনী বলতে হবে, কিছু কাহিনী আমরা লিখি। দেখো, কিছু কাহিনী কি হলো,
আমার সারা দেহেতে অনেক অনেক কোষ আছে, এই কোষগুলা কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে আমি হার্টে নিয়ে আসলাম, হার্ট থেকে সেইগুলা আবার সারা দেহে গেল অক্সিজেন যুক্ত হয়ে। তাই তো এর কাহিনী। আরেকটা কাহিনী হয় ভাই, ফুসফুস থেকে আমি অক্সিজেন যুক্ত রক্ত হার্টে নিলাম, আবার হার্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পাঠাচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। এই একটা কাহিনী। দেখো আমি পথগুলো আলাদা করে লিখছি। আর কি কাহিনী ভাই, হার্টের তো তারও তো একটা জীবন আছে, তাই না? সেও তো খাবার দাবার চাই, সে তো অক্সিজেন চায়। তাহলে হার্ট যেহেতু কাজ করতেছে, তো মাংসপেশি সংকোচন প্রসারণ করতেছে, ওই মাংসপেশি কি গ্লুকোজ লাগবে না? লাগবে। ওর জন্য কি দরকার? রক্ত দরকার না? তাহলে হার্টের নিজস্ব একটা রক্ত দরকার, মানে হার্ট রক্ত পাবে, আবার রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে এখানে পাঠাবে। মানে এটা হচ্ছে করোনারি শিরার মাধ্যমে হার্টের টিস্যুগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে পাঠাবে, আর করোনারি ধমনির মাধ্যমে হার্টের টিস্যুগুলা অক্সিজেন পাবে। তাই তো, এই একটা কাহিনী। আরেকটা কি কাহিনী ভাইয়া? আরেকটা কাহিনী হচ্ছে অসাধারণ কাহিনী। এই তোমরা কি রুই মাছ পড়ার পোর্টাল পড়াইছিলাম, মনে আছে? খুব ডিটেলসে পড়াই দিয়েছিলাম রুই মাছের রক্ত সম্বন্ধে, মনে পড়ে? কমেন্ট অন করি। বলছিলাম এটা অনেক কাজে লাগবে। যারা রুই মাছের ক্লাসটা ভালো করে করছো তারা এই জিনিস অর্ধেক আগেই বুঝে ফেলছিলা। পোর্টাল বলে একটা কথা ছিল, মনে আছে? এখনো সময় আছে, সময় যে নেই। মনে আছে পোর্টাল মানে কি? একটু ঘোরাফেরা করে আসে। যেমন তোমরা বলছিলাম তোমরা হচ্ছে পোর্টাল, এক একজন এক এক ধরনের পোর্টাল। কেউ হচ্ছে বন্ধু পোর্টাল, কেউ হচ্ছে চায়ের দোকান টং পোর্টাল, কেউ হচ্ছে খেলার মাঠ পোর্টাল। তোমরা একজন পোর্টাল কেন বলছিলাম? যে ভাই তোমার কাজ হচ্ছে কলেজে যাবো, কলেজ থেকে বাসায় আসবো, তুমি কলেজে যাও, বাসায় আসো না ডিরেক্টলি, বাসাতে বন্ধুর বাসা বা কম্পিউটারের দোকান বা টং এর দোকান বা খেলার মাঠ, এমনি একটু ঘুরে ফিরে তুমি একটা আসো, মানে তোমরা সবাই পোর্টাল। এটা প্রমাণ করছিলাম, তাই না? লিখবা আমি হচ্ছে পোর্টাল, অনেকে নাম দেয় ডেস্ট্রয়েড এটসেট্রা, ঠিক আছে? তারপরে কি কি যেন ফেসবুকে নাম দেয়, তুমি দেখবা পোর্টাল, পোর্টাল আরিফুল, পোর্টাল রিফাত, পোর্টাল আসিফুল। কেন তোমরা পোর্টাল ভাই, ঘুরে ফিরে আসো, ডিরেক্টলি আসো না। ঠিক তোমার বডিতেও, আমাদের বডিতেও কিছু ঘোরাফেরা করা জিনিসপত্র আছে। কি আছে চলো দেখি। ধরো তোমার প্লিহা, কি ভাইয়া? প্লিহা আমরা পড়ছিলাম, মনে আছে? প্লিহা পড়ছি। তোমার অন্ত্র মানে ওই যে পরিপাক নালী, এদের যে রক্তগুলা আছে বুঝছো, এদের যে শিরাগুলা আছে, প্লিহা থেকে শিরা, অন্ত্র থেকে শিরা, এই শিরাগুলা ডিরেক্টলি হৃৎপিণ্ডে না গিয়ে তারা যাবে কোথায় জানো? যকৃতে যাবে। কোথায়? যকৃতে যাবে। যকৃতে যাবে, যকৃত থেকে আবার সে শিরাগুলা একত্রে মিলিত হয়ে তৈরি করবে হেপাটিক শিরা। হেপাটিক শিরা, এই হেপাটিক শিরা একটু ঘুরে গেল, মানে এটা তোমার বন্ধুর বাসা, এটা তোমার কলেজ, তুমি ডিরেক্টলি বাসায় আসলা না, তুমি বন্ধুর বাসায় হয়ে তারপর তুমি হার্টে আসলা, বাসায় আসলা। সো মাঝখানে কি যকৃতে বা লিভারে তুমি অবস্থান করলা। এইটা একটা সিস্টেম, এটা হচ্ছে পোর্টাল সিস্টেম, এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম আমাদের এই হেপাটিক পোর্টাল সিস্টেমই আছে, আমাদের রেনাল পোর্টাল সিস্টেম নাই। আমাদের রেনাল পোর্টাল সিস্টেম নাই। তাহলে দেখো তোমার বডিতে এই 4 ধরনের কাহিনী হয়, 1 2 3 4। তার মানে আমাদের বডিতে 4 ধরনের সংবহন আছে। কয় ধরনের? 4 ধরনের। এই যে এটা হচ্ছে পোর্টাল সংবহন, আর এটা হচ্ছে নর্মাল, যেটা নর্মাল যেটা বুঝি ভাই, হৃৎপিণ্ড থেকে বডিতে, বডি থেকে হৃৎপিণ্ডে, এটা সিস্টেমে চলতেছে। এটা সিস্টেমিক সংবহন, মানে সিস্টেমের কাজ। হ্যাঁ, সিস্টেমে ফেলাই দিছে এটা। এইটা কি ফুসফুস, মানে ফুসফুসে আমরা কি বলেছিলাম? পালমোনারি সংবহন। ওকে, আর এই যে কাহিনী রে ভাই, হার্টের নিজের জিনিস বলছিলাম, হার্টে থাকে কে? নারী, এক নারী আম্মু। তো এটা হচ্ছে করোনারি সংবহন।
আমাদের বডিতে এই 4 ধরনের রক্ত সংবহন আছে। সংবহন 2 প্রকার, রক্ত সংবহন, লসিকা সংবহন। আর রক্ত সংবহন কয় প্রকার? 4 প্রকার। এ হচ্ছে 4 টাইপস অফ ব্লাড সার্কুলেশন ইন ইউর বডি। ফার্স্ট সিস্টেমিক, দেন পালমোনারি, করোনারি, দেন পোর্টাল। এই হচ্ছে কাহিনী। 1 নম্বরটা আরেকবার বলি, ওর নাম হচ্ছে পোর্টাল নবীন। এই মন খারাপ করতেছ না তো, মজা করতেছি। নবীন, ধরো তুমি কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসার কথা, তুমি বাসায় আসো না, তুমি হালকা তোমার বন্ধুর বাড়িতে টঙের দোকান খেলাধুলা করে তারপর আসো, প্রতিদিন এই কাজ করো। তার মানে তোমার যেখানে আসার কথা এখানে ডিরেক্টলি আসতেছো, একটু ঘোরাফেরা করে আসতেছো, নোংর তুমি অন্য জায়গায় ফেলতেছো। আমাদের বডিতে কিছু রক্তনালী আছে যেগুলো তোমার অন্ত্র থেকে আসে, প্লীহা থেকে আসে, তারা ডিরেক্ট ওই শিরার সময় হৃৎপিণ্ডে না এসে যকৃতে একটা স্টেশন থাকে কিছুক্ষণ থেকে আবার তারা একত্রে একটা শিরা তৈরি করে, হেপাটিক শিরা। ওই শিরাটা আসে হৃৎপিণ্ডে। তাহলে এই যে ডিরেক্টলি না এসে অন্য জায়গায় একটু ঘুরে আসলাম, এটা হচ্ছে পোর্টাল শিরা। লাইক তুমি ইরান থেকে ধরো কয়েক জাহাজ তেল অর্ডার করলা, যে ভাই কারেন্ট থাকে না, তানজিম ভাইয়ের ক্লাস করতে পারি না, আমি তেল বাসার মধ্যে মজুত করে রেখে দিব, কয়েক টন কয়েক জাহাজ তেল অর্ডার দিলা, এগুলো কই আসবে? চট্টগ্রাম আসবে, তারপর না তোমার বাসায় আসবে। বাট গন্তব্য ছিল ইরান টু তোমার বাসা, মাঝখানে কি পোর্টে নোংর ভিড়াইছে, খালাস হইছে, তোমার বাসায় আসছে। এই যে পোর্ট, এটা হচ্ছে পোর্টাল শিরা। ঠিক আছে, পোর্টাল নবীন, বুঝছো? তাহলে যে কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসে সে পোর্টাল না, সে সিস্টেমিক। বাট অনেকে আছে পোর্টাল। কিন্তু আমাদের বডিতে 4 ধরনের রক্ত সংবহনী আছে, পোর্টালও আছে, সিস্টেমও আছে, করোনারি আছে, পালমোনারি আছে। সবগুলাই দরকার, কোনটা ছাড়া কোনটা চলবে না। দিন পর হচ্ছে তোমার ইয়ে হয়, আরবিসি মরে যায়, হার্ট তো মরে যায় না। ভাই এটা কোন অধ্যায়ের কথা বলছেন? রুই মাছ, ওই প্রাণীর পরিচিতি মনে হয়, না প্রাণীর আচরণ কিছু একটা হয় না, হৃদস্পন্দন স্বাভাবিকভাবে বাড়তে পারে আবার কমে যায়, ওই যে কনস্ট্যান্টলি বেশি থাকে তখন ঝামেলা হতে পারে। হ্যাঁ, অনেকে সিস্টেমিক, অনেকে পোর্টাল। সো কে কে পোর্টাল, কে কে সিস্টেমিক আমাকে জানাও। তোমাদের একটা কাজ দিছিলাম, ওই যে গল্পটা যে বলে ফেলছিলাম কিভাবে গ্র্যাভিটিকে মানুষজন আমরা ডিফাই করতেছি, ওই কাহিনীটা সবার মাধ্যমে ছড়ানো, সেই কাজটা তোমরা করো নাই। তোমরা ভুলভাল চিত্র আঁকলে সেই ছড়াই দাও, কিন্তু ভালো জিনিস ছড়াইতে চাও না। সো ইফ ইউ ওয়ান্ট টু স্প্রেড সামথিং গুড, মজা করো, বাট যেগুলো ভালো মেসেজ কনভে করে সেগুলো মানুষকে জানাইতে হবে। ঠিক আছে? সো এই যে কিভাবে গ্র্যাভিটি ডিফাই করে পা থেকে আমরা সেকেন্ড হার্টের সাহায্যে ফার্স্ট হার্টে রক্ত পাঠাচ্ছি, এই জিনিসটা ভালো করে নিজে জানবা, সবাইকে জানাবা, সবার উদ্দেশ্যে সেটা ছড়ায় দিবা। ওকে, তাহলে আজকে কোন পর্যন্ত পড়লাম আমি একটু দেখি। হ্যাঁ চলো, আজকে কোন পর্যন্ত পড়লাম একটু দেখি। আজকে তুমি এইখান থেকে শুরু করছো, মানে আমরা এখন পর্যন্ত এই যে হৃৎপিণ্ড থেকে শুরু করে, এই হৃৎপিণ্ড থেকে শুরু করে হৃৎপিণ্ডের গঠন পড়লাম, কার্ডিয়াক পেশি পড়লাম, ঠিক আছে, তারপর প্রকোষ্ঠ সমূহ পড়ে ফেললাম, ডান, সবকিছু পড়লাম, কর্ডি টেন্ডিন কি পড়লাম, কপাটিকা পড়লাম, সংবহন পড়লাম, এক চক্রি দ্বিচক্রি কি তা পড়লাম। আর এই দেখো মাছের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ড পার্থক্য তো আমরা পারি, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, আমাদের 4 প্রকোষ্ঠ, ওদের সাইনাস ভেনাসাস নামক উপপ্রকোষ্ঠ আছে, আমাদের এইটা নাই, আমাদের কি আছে? কোনাস আর্টেরিয়াস আছে। ওরা এক চক্রী, আমরা দ্বিচক্রী। ওদের এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুইটাই রক্ত থাকে। অর্থাৎ তুমি এটাও পড়ে ফেললা। দেখো হার্টবিট বা কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল, এই যে কাহিনীটা, এইটাও আমরা পড়লাম। তার মানে আমরা হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণের আগ পর্যন্ত সবকিছু পড়ে ফেললাম। এখানে কিছু কথাবার্তা বলা আছে, তুমি জানো ভেন্ট্রিকলে আসা রক্তের 90% ভেন্ট্রিকলে ডায়াস্ট্রালের কারণে আসে। ভেন্ট্রিকল যখন প্রসারিত হয় তখন ভেন্ট্রিকলে রক্তটা আসে, ঠিক আছে। আর 10% অ্যাট্রিয়াম সিস্টলের ফলে ভেন্ট্রিকল আসে। 10% আসে কি? অ্যাট্রিয়াম ধাক্কা দেওয়ার কারণে, আর 90% আসে ভেন্ট্রিকল প্রসারিত করে জায়গা দেওয়ার কারণে। মানে আমরা বইয়ে দাগায় রাখো, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণের এক পর্যন্ত ভাইয়া পড়ায় ফেলছে। এইটা আমরা সুন্দর করে রিডিং দিব এবং বুঝে ফেলবো। খানিকটা ভাইয়া অ্যাসি নোডও বলেছে, বাট মায়োজেনিক নিয়ন্ত্রণ, অ্যাসি নোড, অ্যাভি নোড, এটা ভাইয়া আগামী ক্লাসে আরেকটু ভালো করে বুঝাইয়া দিবে। বাট এই পর্যন্ত আমরা পড়ে ফেলছি, বইয়ে দাগায় রাখো। এবং নিজের কাজ হচ্ছে কিচ্ছু না ভাই,
কোনো প্যারা নাই, জাস্ট 10টা মিনিট বা এটা পড়তে যতক্ষণ লাগে আধা ঘন্টা একটু পড়ো, তাইলে হবে। আজকে পড়ে ফেলতে পারলে ইভেন বেটার। গল্পের মতো পড়তে পড়তে ঘুমায় যাবা, যেহেতু বায়োলজি পড়তে ঘুম আসে, তাহলে এখন তো ঘুমায় যেতে হবে, গল্পের মতো পড়তে পড়তে ঘুমায় যাবে আজকে। আচ্ছা পোল দিব আজকে, সময় কি আছে? আজকে থাক, আমরা প্র্যাকটিস গুলো অন্য একদিন করবো, বুঝছো? প্র্যাকটিস অনেক কোয়েশ্চেন রাখছি আমি, তোমাদের আমি অ্যাডমিশন সলভিং ক্লাস করাবো না, সেখানে প্র্যাকটিস করা দেবো, বা আগামী ক্লাসে অনেক প্র্যাকটিস করা দেবো। দাঁড়াও আগামী ক্লাসে কয়টা এমসিকিউ প্র্যাকটিস করাবো দেখাই দিই, দাঁড়াও। কোনো প্যারা নাই ভাই, ভাইয়াকে তো বিশ্বাস করতে হবে, খালি মুখে বড় বড় কথা বললে হবে না। এই যে এখান থেকে শুরু করে সব প্র্যাকটিস করা দেবো, টেনশনের কোনো কারণে নেই, বুঝছো? সব প্র্যাকটিস করে ফেলবো আজকে, মানে আমি নেক্সট ক্লাসে করাই দেবো, টেনশন নেই। ওকে, তাহলে ওয়ান পোল। আচ্ছা একজন হচ্ছে একটা পোল দিতে বলছে, তাকে একটা আমরা পোল দিই, কোনটা দিব? এইটাই পোল দাও। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন আসার মতো একটা প্রশ্ন, এটা পোল দিচ্ছি। কোন স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে? এটা হচ্ছে আনসার। অপশনগুলো দিতে হবে, এ বি। কোশ্চেন করতে হবে। মাল্টিপল চয়েস দিই। প্রশ্নটা লিখো। এটা কুইজ দিছি আমরা, কুইজ। হুম, ওকে, সবাই আনসার করো, 10 সেকেন্ড সময়। কে যেন বললো, বি এম রিফাত না কে বলছে, স্যার একটা কুইজ একটা পোল প্লিজ। আচ্ছা এটা আনসার করো। সময় হচ্ছে আর 8 সেকেন্ড। আজকে লাস্ট 2 মিনিট নাম পড়বো, যাও। টপ 20 জনের নাম পড়বো আজকে, না একটু সময় দাও। এই আজকের মতো স্লো মনে হয় আমি কোনদিন পড়াইনি, তাই না? খুবই স্লো পড়াইছি, বাট মনে হয় এটা যারা শুনছো, এই চক্র হৃদচক্র একদম দুধ ভাত। আর হার্ড কেমনে আঁকবা তো শর্টকাট দেখাই দিছি, তাই না? ওয়াই, গামলা, ইজি। এন্ড কুইজ এন্ড করে দেই। অনেকে উত্তর দিচ্ছে, হচ্ছে দেখি নাম পড়তে থেকে এক্ষেত্রে। মহিমা আক্তার মাহি, শাহরিয়ার, আফরুজা, মাহিন, আবির, মারুফ, কাজী রুবায়েত, মিফতাহুল। ওর নামটা দেখো, মিফতাহুল এজ এলোকুয়েন্ট, ইজ এজ, ওটা মানে ইজ এন দিতে গিয়ে এজ দিয়ে দিছে, এই ঠিক করো। তাহলে মিফতাহুল ইজ এন এলোকুয়েন্ট ইংলিশ স্পিকার, এটা হবে। মোহাম্মদ আবু হানিফ, মারুফা বিনতে ফারুক, সুরাইয়া, রেটিনা সরকার, ওফ কি নাম, রেটিনা সরকার, সানজিদা ইসলাম, রাতুল রয়, ব্রেকেট আবার মাথা নষ্ট, তাহলে মাথা নষ্ট রয়, হাফসা ইসলাম, আই ডোন্ট সে আই আই কে, ইক, ওকে। দেন মাহফুজ ইসলাম, আদনান, শাহিদুল ইসলাম,
মাসুমা মৌ, পরে আবার গোলাপ ফুল আছে কিছু, এস কে জেরিন, আকিবুল হক, সঞ্চিতা বাসু, তাহমিদা আক্তার লামিয়া, তাহমিনা সুলতানা মিতু। 25 জন পড়ছে, আর পড়বো না। থ্যাংক ইউ। এটা পারছো তোমরা। এটা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে চর্বি লেগে থাকবে এপিকার্ডিয়ামে, রাইট? কোন কার্ডিয়ামে ভাই? এপিকার্ডিয়ামে। মায়োকার্ডিয়ামে মাংসপেশি সংকোচন পোষণ, এন্ডোকার্ডিয়াম কপাটিকা। সূত্র হচ্ছে এপিকার্ডিয়াম। 29 পর্যন্ত না, আস্তে আস্তে ডেভেলপ করে। আগে 10 পর্যন্ত পড়তাম, এখন 25। কোন একদিন 30-35 পর্যন্ত পড়বো, যাও। এই যে কনসার্ট করলে আসে না, ওয়ান্স মোর ওয়ান্স মোর, মনে হচ্ছে আমি গান গাচ্ছি, তোমরা বলছো ওয়ান্স মোর পোল দেন। আরেকটা দিব? আচ্ছা, আরেকটা পোল দিয়ে দাও। কোনটা দিয়ে ওটা হবে? সহজ একটা, যে সবাই পারো। হৃৎপিণ্ড যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, তাকে কি বলা হয়? দেখি, এটা 30 জন নাম বলে শেষ করে দিব। তোমাদের ইচ্ছা, আমি তো আর ফেলাইতে পারি না। কোন দিন জানি বলো ভাই নাম পড়া ক্লাস নিন, আজকে সবার নামই বলেন শুধু। দশ সেকেন্ড সময়। আর 5 সেকেন্ড। ওকে, ক্লোজ করে দিই। ক্লোজ করে রেডি হই, একটু ওয়ার্ম আপ করে। 30 জনের নাম পড়তে হবে। এই দেখো, প্রথম নাম হ্যাকার মুহিব, অসাধারণ নাম, হ্যাকার মুহিব। এমডি মাহিন, মহিমা কমন পড়ছে। অর্পণ চক্রবর্তী, ওয়ান শাহরিয়ার, রিয়াদ, তাহমিনা, আবু হানিফ, আনুভা জামান, আবির, রেটিনা সরকার, এটা কমন পড়ছে। সুরাইয়া, আফরুজা, হাবিবা, সানজিদা, এই যে মিফতাহুল, ইজ এন হবে, এজ না রে ভাই। রিজভি, কাজী রুবায়েত, আলিফা, ইক, রুবায়াত রূপা, প্রীতম সরকার, এস কে জেরিন, কামরুজ্জামান, হাফসা, আদনান, সুস্মিতা, সুস্মিতা শীল, নট সুস্মিতা সেন, নুসরাত জাহান, ফয়সাল, রিশতা। 30 জন হয়ে গেছে না? আচ্ছা, 3 জনের নাম দেখা যাচ্ছে তাই পড়ে বলতেছি। রাবুকা, তাসনিয়া, রাতুল রয়, আবার মাথা নষ্ট নয়, মাথা নষ্ট রয়। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, 41 পর্যন্ত না, তোমরা মানে বাঙালি ভাই, বসতে দিলে শুইতে চায়, খাইতে দিলে বসতে চায়। এটা বলা উচিত হয় নাই। বাঙালি ভালো লোক, আমি চাই বাঙালি নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে, কিন্তু কেন জানি কোন একটা বিহেভিয়ার কারণে মনে হয় না আমরা একটু উন্নতি জাতি হইতে পারতাম। এনিওয়েজ, যা আছি ভালোই আছি। এটা আছে না যে তেরা হোক তবু আমার, সো বাঙালি তেরা হোক তবু তো আমাদের দেশে, আমরাই তো এই দেশের লোক, তাই না? ওকে, ঠিক আছে, আজকে অনেকদিন হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে বেসিক্যালি। সো আমরা এমসিকিউ পোর্শনটা এবং ওই যে মায়োজেনিক কন্ট্রোল, রক্তচাপ নিয়ন্ত্রণ, এটা আগামী ক্লাসে পড়বো। এখন তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার রিভিউ ক্লাস আছে, মানে এই চ্যাপ্টারে যা যা পড়ছি আমি একটা ক্লাসে রিভিউ করব, ওটা আমি রেকর্ড করতেছি যাতে তুমি সারা ক্লাসে যা পড়ছো ওই একটা ক্লাসে মোটামুটি একটা ভালো আইডিয়া পাও। ঠিক আছে, ওইটাও পেয়ে যাবো, ওইখানে আমি প্র্যাকটিস করাবো। আর অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ করাবো, ওইখানে অনেক অনেক এমসিকিউ সলভ করাবো। সো নো প্যারা, কোনো প্যারা নেই, খালি ভাইয়ের কথা শুনবা। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো। 35 পর্যন্ত বলছিলাম, 30 পর্যন্ত।
35, 30 বলছিলাম। এই যে খালি ডজ দাও আমাকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।